ওকে, আমরা আমাদের ক্লাসের রেকর্ডটা অন করেছি। আমি একটু রেসপন্স নিয়ে আসি সবার কাছ থেকে। আমার স্ক্রিনটা কি তখন দেখতে পেয়েছিলেন সবাই? একটু রেসপন্স করব। ওকে, থ্যাংক ইউ। যেহেতু রেসপন্স করেছেন চ্যাট বক্সের মাধ্যমে, থ্যাংক ইউ। এই তো আমার ডিসিপ্লিনে চলে আসছে। ওকে, সো চলেন আমরা আবার স্ক্রিনটাকে শেয়ার করছি। ওকে, আমাদের আজকের টপিকটা হচ্ছে ফাইবারে কিছু সিক্রেট বিষয় নিয়ে আমরা কথা বলবো। যে সকল বিষয়গুলো হচ্ছে আমরা কিছু জানি, হয়তো কিছু জানি না। কি কি কারণে আমাদের মার্কেট প্লেসে আসলে আমরা এখন পর্যন্ত কোনো অর্ডার পাচ্ছি না, কোন কোন বিষয়গুলো আসলে আমাদেরকে অনেক বেশি প্রবলেম করতেছে। আমরা এই খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে হচ্ছে আমাদের আজকের ফাইবার ক্লাস। তো সর্বপ্রথমে যেটা আমি বলবো যে ফাইবারে যখন আমরা গিগ পাবলিশ করি, যারা গিগ পাবলিশ করেছি অথবা এখনো প্রস্তুতি নিচ্ছি করিনি, সর্বপ্রথম যেটা হয় আপনার গিগটাকে র্যাঙ্কিং এ আসছে কিনা, আছে কিনা, বা কোন অবস্থানে আছে, এইটা আগে ফার্স্ট কি করতে হবে, যাচাই বাছাই করে গিগটাকে পাবলিশ করতে হবে। তো সবার আগে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে না? এখন কিওয়ার্ডের যদি আমি একটা প্যাটার্নের কথা বলি বা একটা ফর্মুলার কথা বলি, একটু আমি একটা স্ক্রিনের মধ্যে একটা জিনিস শেয়ার করে নিচ্ছি। আমি আজকে কিছু বিষয় দেখাবো, সো সেগুলো একটু কানেক্ট করে নিই। ওকে, এখানে আমি কিছু বিষয় রেখেছি। আমি এখানে গিগের মধ্যে কিছু বিষয় রেখেছি, এগুলো নিয়ে আমরা কিছু ডিসকাশনের দিকে যাব। তো তার আগে হচ্ছে আমরা একটা কথা বলে নিই। ফাইবারে যখন যেই যেই সার্ভিস নিয়ে কাজ করতেছি, ধরেন আমি ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলাম, ইনস্টাগ্রাম প্রমোশন। আপনি ইনস্টাগ্রাম প্রমোশন, হতে পারে লিড জেনারেশন, হতে পারে ফেসবুক মার্কেটিং, হতে পারে যে কোনো কিছু। আপনি যে কোনো কিছু নিয়েই হয়তো কি করতে পারেন, গিগ মার্কেটে ছাড়তে পারেন। এখন আমাদের যে প্রবলেমটা হয়, আমরা যে প্রবলেমের মধ্যে পড়ি, আমি যে কোনো একজন ব্যক্তির গিগটা আমরা ওপেন করবো, যেমন ধরেন উনিও লেভেল 2 সেলার, উনি লেভেল 2, উনিও লেভেল 2, এরা মোটামুটি ভালোই কিন্তু অর্ডার পেয়েছে, রাইট? ধরেন আমরা এর এর অ্যাকাউন্টটাতে ঢুকি বা এর গিগটাতে আমরা ঢুকলাম। আমরা আজকে জিনিস কম্পেয়ার করে দেখবো যে আমাদের কোন কোন জায়গা আসলে ভুলটা আছে। আমাদের মানে কোন কোন জায়গাটা ভুল আছে, সেই ভুলগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের জন্য অ্যাক্টিভ হওয়া থেকে শুরু করে গিগটাকে র্যাঙ্কিং হওয়া থেকে শুরু করে আমাদের অর্ডার আসাটা সুনিশ্চিত হবে। অর্ডার আসাটা কি হবে, সুনিশ্চিত হবে। তাহলে আমাদের সর্বপ্রথমে যে জায়গাটাতে ফোকাস করতে হবে, ধরেন আপনি গিগ যখন তৈরি করেন তখন গিগের কিওয়ার্ড রিসার্চ করে নেন না আগে? এগুলো নিয়ে তো নতুন করে কথা বলার কিছু নাই। গিগের কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, আমি গিগের কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব, সবকিছু ঠিক থাকার পরেও আপনি গিগের প্লেসমেন্ট ঠিক করতে পারেন, কিওয়ার্ডের প্লেসমেন্টটা ঠিক করতে পারেন না। কিওয়ার্ডের প্লেসমেন্ট বলতে কি বোঝায়, যেমন ধরেন এইটা হচ্ছে আমাদের একটা ধরেন গিগ, একজনের একটা গিগ। এই গিগের মধ্যে কিওয়ার্ড আছে, রাইট? ওনার 1 2 3 4 5টা কিওয়ার্ড আছে: ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম গ্রোথ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অর্গানিক গ্রোথ। আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি, ওনার এই 5টা হ্যাশট্যাগের প্লেসমেন্ট, অর্থাৎ কি পরিমাণ হ্যাশট্যাগ ওনার টোটাল গিগের মধ্যে আছে, এইটা একটু খুঁজে বের করবো। যেহেতু উনি অনেকগুলো, ওনার রিভিউ আছে, উনি লেভেল 2 সেলার হয়েছে, আমরা চেক করে দেখবো, রাইট? তাহলে আমরা এই জায়গায় একটু কপি করলাম, অর্গানিক গ্রোথ। কপি করার পর আমি কন্ট্রোল এফ দিয়ে এই সাইটের মধ্যে খুঁজে দেখবো ওনার কতগুলো এটা আছে, ওনার গিগের মধ্যে কোন কোন জায়গায় আছে, এটা একটু আমরা ফাইন্ড আউট করে দেখবো। ওকে, আমরা হচ্ছে 1 নম্বরে যাই। প্রথমে হচ্ছে ওনার ডেসক্রিপশনের মধ্যে আমরা একটা পাইছি, অর্গানিক গ্রোথ। কোথায় পাইছি? ডেসক্রিপশনের মধ্যে একটা পাইছি। 2 নম্বর হচ্ছে ওনার ডেসক্রিপশনের পরে ওনার যেটা প্রোফাইল আছে, এটা কি, ওনার প্রোফাইল। ওনার প্রোফাইলের মধ্যে এই কথাটা আমরা পেয়েছি, অর্গানিক গ্রোথ। তার মানে এই প্রোফাইলের মধ্যে, এই অংশটার মধ্যে তো ওনার প্রোফাইলটা থাকে, এখানে আমরা পেয়েছি। তার মানে 2টা পাইলাম। 3 নম্বর হচ্ছে আমরা, 3 নম্বর কোথায় গেল, 3 নম্বর, 3 নম্বরটা কই, 3 নম্বর কোথায় মার্ক করছে, দেখা যাচ্ছে না। ও, কিওয়ার্ডে আছে, নিচে আছে, নিচে আছে। আমরা 2টা পাইছি, টোটাল প্রোফাইলের মধ্যে 2টা পাইছি। ওকে, আমরা এরপর হচ্ছে আরেকটা যে কিওয়ার্ড আছে না, আমরা সবগুলো কিওয়ার্ডে কিন্তু একটা একটা করে চেক করে দেখবো। অর্গানিক গ্রোথটা দেখলাম। এবার আসেন ইনস্টাগ্রাম মার্কেটিং। ওনার এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্লেসমেন্ট কয়টা আছে, অর্থাৎ ওনার টোটাল গিগের মধ্যে কয় জায়গায় উনি বসেছে, আমরা এটাকে ফাইন্ড আউট করবো। উনি হচ্ছে কোথায় বসিয়েছেন,
উনি এটা ইউজ করেন নাই। ওকে ফাইন, উনি এটা ইউজ যেহেতু করে নাই, আমরা পরেরটাতে যাব। ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম গ্রোথ। ওকে, আমরা এটাকে ফাইন্ড আউট করে দেখবো ওনার গিগের মধ্যে প্লেসমেন্ট কয়টা আছে। যার গিগটা সুন্দর করে এসইও করা হয় তার গিগে একটা র্যাঙ্কিং চান্স থাকে। যেমন ওনার ইনস্টাগ্রাম গ্রোথ এই কথাটা দেওয়া আছে কোথায়? ওনার টাইটেলে। ওনার টাইটেলে কি দেওয়া আছে? ইনস্টাগ্রাম গ্রোথ কথাটা দেওয়া আছে। সো আমরা এইটাতে পাইলাম একটা। দুই হচ্ছে ওনার ডেসক্রিপশনে আছে ইনস্টাগ্রাম গ্রোথ। তিন হচ্ছে ওনার প্রোফাইলের মধ্যেও দেওয়া আছে ইনস্টাগ্রাম গ্রোথ এক্সপার্ট। মানে খুবই ইফেক্টিভ একটা বিষয়, একটা জিনিস খেয়াল করে দেখেন। একজন কাস্টমার যখন মার্কেটে সার্চ দিবে বা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ দিবে ফাইবারের, সে কি লিখে সার্চ দিবে? সে কি বলবে আমি একজন ফুল টাইম ইনস্টাগ্রাম গ্রোথ ম্যানেজার চাই, এত বড় কিছু লিখে সার্চ দেয় না। কিন্তু ওরা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করে। শর্ট টেল কিওয়ার্ড, যারা এসইও ক্লাস করেছেন তারা হয়তো জানেন শর্ট টেল আর লং টেল কিওয়ার্ডটা কি। তাহলে শর্ট টেল কিওয়ার্ডটা হচ্ছে এক বা দুই শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ডকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখলেন যে ইনস্টাগ্রাম গ্রোথ এক্সপার্ট, উনি কি লিখছেন? ইনস্টাগ্রাম গ্রোথ এক্সপার্ট। ওনার প্রোফাইলের সাথে একটা টাইটেল বা এটাকে ট্যাগ বলতে পারি আমরা, একটা টাইটেল বা ট্যাগ। এই ট্যাগটা ওনার টাইটেলে আছে, ওনার নামের নিচে যে একটা টাইটেল দিয়েছে ওটাতে আছে, ওনার যে সার্ভিস দিয়েছে সার্ভিসের মধ্যে আছে। মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার প্রোফাইলটাকে র্যাঙ্কিং আনার জন্য। এটা তো আর একদিনে আসবে না, এটা রাতারাতি আসার কোনো সুযোগ নাই। আমাদের কি করতে হবে? আমাদের এসইও স্কোর যেটাকে বলা হয় এটাকে পারফেক্ট করতে হবে। এখন এসইও স্কোর পারফেক্ট হবে কখন? যখন আমরা কিওয়ার্ড গুলোকে আগে আইডেন্টিফাই করতে পারবো যে এই কিওয়ার্ড গুলো হচ্ছে বেস্ট। দ্বিতীয় কাজ হচ্ছে কি? কিওয়ার্ডের প্লেসমেন্ট। কিওয়ার্ড কোথায় কোথায় বসালে আমার এই গিগটা খুব সুন্দর হবে। ওকে, তাহলে আমরা দুই জায়গায় পাইলাম না, আর কোথাও আছে কিনা দেখি। আর কোথাও আর হচ্ছে ট্যাগে আছে, আর নেই। তারপরে হচ্ছে গিয়ে আমরা বাকি যে কিওয়ার্ড আছে সেটা একটু দেখবো। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটাকেও কপি করলাম। কপি করে এটাও দেখি কোথাও ইউজ করেছেন কিনা। উনি ওইটা ইউজ করেন না কোনো জায়গায়, এক জায়গায় রাখছেন। তার মানে আমরা দুইটা জায়গাতে পাইছি, রাইট? আবার ওই যে উপরে একটা টাইটেল আছে দেখেন, অর্গানিক্যালি গ্রো ইউর ইনস্টাগ্রাম ফর, কি লেখছে একটু পড়ে নেই, হয়ে গেল। এটা হচ্ছে ওনার টাইটেল। কোন টাইটেল জানেন? এটা হচ্ছে তার পুরনো টাইটেল। পুরনো টাইটেল বলতে ওনার সর্বপ্রথম উনি যখন গিগের টাইটেল ইউজ করেছিলেন, আপনারা হয়তো জানেন না, এটা একটা সিক্রেট বিষয়। ওনার এই ইউআরএল দেখলে বোঝা যাবে ওনার ফার্স্ট টাইটেলটা কি ছিল। উনি পরে টাইটেলটাকে এডিট করেছেন। ওনার ফার্স্ট টাইটেল ছিল অর্গানিকলি গ্রো ইয়োর ইনস্টাগ্রাম ফর 2 উইকস। এটা ছিল ওনার প্রথম টাইটেল। যখন এই টাইটেল দিয়ে গিগটা কিছুদিন থাকার পরেও দেখা যায় র্যাঙ্কিং আনতে পারেনি, তখন হয়তো সে এটাকে এডিট করেছে। তখন কি লিখেছে? আই উইল ডেভেলপ ইয়োর পার্সোনালাইজড অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ স্ট্র্যাটেজি। তার মানে উনি একটু ইউনিক করার ট্রাই করেছে, কারণ এই নামটা তো কমন হয়ে গেছে। আমরা যে ভুলটা করি, আমরা যখন টাইটেলটা মেক করি, টাইটেল মেক করার সময় আমরা কিন্তু টাইটেলটাকে রিসার্চ করি না যে এই টাইটেলের ভলিউম কেমন আছে। রিসার্চ বলতে কি বোঝায়? ধরেন এই টাইটেলটা সম্পূর্ণ রেডি করার পর টাইটেলটাকে ধরি আমি সার্চ দিই। ধরেন এখানে সার্চ ইঞ্জিনটা আছে না, সার্চ ইঞ্জিনে গিয়ে পুরো টাইটেলটাকে ধরে সার্চ দিই। টাইটেলটাকে ধরে সার্চ দেওয়ার পর আমরা এখানে সার্ভিস দেখতে পারবো অ্যাভেলেবেল কেমন আছে, সার্ভিসটা দেখতে পারবো অ্যাভেলেবেল কেমন আছে। তাহলে ওনার দেখতে পারতেছি এই রিলেটেড, অর্থাৎ এই টোটাল টাইটেলটাকে ট্যাগ করে ওনার সার্ভিস দেখাচ্ছে 14,912। হয়তো 14,912 এটা ছিল না, এখন বাড়ছে, আগে হয়তো আরো কম ছিল। আবার আমরা যদি এই টাইটেলটাকে ধরে একটু সার্চ করি, ধরেন এই টাইটেলটাকে ধরে সার্চ দিব টোটালটাকে, এটার রেজাল্ট কত আসে একটু দেখি। এটার রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 34,000। তার মানে টাইটেলের মধ্যে কত ব্যবধান বুঝতে পারতেছি। আমাদের টাইটেলটা যদি ইউনিক হতো তাহলে অ্যাটলিস্ট কি সার্চ ইঞ্জিনে মানুষ তো আর পুরোটা লিখবে না, লিখবে সে হয়তো কিওয়ার্ড দিয়ে লিখবে, যে ইনস্টাগ্রাম গ্রোথ লিখে সার্চ দিবে। দেখেন ইনস্টাগ্রাম গ্রোথ লিখে সার্চ দেওয়ার পরে অবশ্যই আসবে, কিন্তু কথা হচ্ছে কার্ডটা আগে আসবে কার্ডটা পরে আসবে, এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছে এই যে একটা গিগ, এই গিগটাকে আপনি কত সুন্দর করে তৈরি করেছেন। তাহলে এবার আসেন গিগের কিওয়ার্ডের প্লেসমেন্টের সিক্রেট বিষয় কি। সিক্রেট বিষয় হচ্ছে যখন আমরা একটা গিগ মেক করব, মাথায় রাখবেন এটা যেন কখনো ভুল না হয়। সেটা হচ্ছে প্রথমে আমাদের গিগে থাকে কি টাইটেল, রাইট? টাইটেলটা এটা তো শর্ট টাইটেল, একদম ছোট্ট একটা টাইটেল।
এইটা যখন কোনো গিগ নতুন আসছে তখন এই টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট না টাইটেল, বাট যখন এই টাইটেলের মধ্যে অনেক মানে এই টাইটেল রিলেটেড অনেকগুলো সার্ভিস চলে আসে তখন এই টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। ধরেন একটা কথার কথা বলি, আমি নতুন একটা সার্ভিস নিয়ে মার্কেটে আসছি, মার্কেটে আরো হয়তো 2 4 5 10 জন আছে। এখন এই একই টাইটেল যদি আমি রাখি, তারাও যদি রাখে, কোনো সমস্যা নাই। সার্চ দিলে হয়তো 10 15টা টাইটেল দেখা যাবে বা সার্ভিস আসবে, সেই সার্ভিসের মধ্যে আমারটাও থাকবে। কিন্তু এই টাইটেলটা যদি এখন জাতীয় টাইটেল হয়ে যায়, মানে সবাই ইউজ করে ফেলছে, এখন এই টাইটেলে কোনো সার্ভিস পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট। এখন দেখি এটাতে কতগুলো আছে, দেখছেন অবস্থা, মানে কত এখানে দেখাচ্ছে 6,68,387, 6 লক্ষ সার্ভিস এইটা দিয়ে। এখন আপনি যদি চিন্তা করেন যে ফাইবার তো বলে যে এত বড় করার দরকার নেই, শর্ট করেন, ছোট করেন, যত ছোট হয়, অর্থাৎ 70 ক্যারেক্টার 80 ক্যারেক্টারের মধ্যে রাখতে পারলে চলবে, মানে এর বেশি যেন না হয়, 60 ক্যারেক্টার হলে ভালো হয়। তাহলে 60 ক্যারেক্টার বানাতে গিয়ে আপনার টাইটেলটা হয়তো ছোট হয়ে গেল, তাই না? এখন ছোট হতে গিয়ে এমন অবস্থা হলো যে আপনার এই গিকটা এই এত মানুষের মধ্যে হারায় গেছে। কত মানুষ? এই 6 লক্ষ মানুষের মধ্যে হারায় গেছে। দ্যাটস ওয়াই আপনি যে যুগের পরে যুগ বছরের পরে বসে থাকেন, আপনার গিগের ইমপ্রেশন পাওয়া যায় না, গিগের ক্লিক পাওয়া যায় না। তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে, একটু আগে একটা টেকনিক শিখাইলাম যে আমাদের টাইটেল মেক করতে হবে, আপনাকে অনেকগুলো টাইটেল বানাতে হবে। একটা গিগ পাবলিশ করবেন, আপনি 10টা 15টা টাইটেল তৈরি করেন। কি দিয়ে তৈরি করবেন? আপনি যে কিওয়ার্ড বেঁচেছেন সেই কিওয়ার্ড এই টাইটেলের মধ্যে অ্যাটলিস্ট 2টা রাখার ট্রাই করেন। আপনার যে মেইন কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ড যেটা আপনি রিসার্চ করে বের করেছেন, সেই 2টা কিওয়ার্ড অ্যাটলিস্ট এই টাইটেলের মধ্যে রাখার ট্রাই করবেন। এবং ওই টাইটেলটা যখন আপনি বানাবেন, এরকমই আপনি 10 থেকে 15টা টাইটেল বানান, এবং 15টা টাইটেল যেন ইউনিক হয়। এবং ওই টাইটেলটা দিয়ে এখানে সার্চ করেন, যেমনটা করে আমরা টাইটেলটা ধরে সার্চ দিয়েছি। সার্চ করার পরে যেটার সার্চ ভলিউমটা কম পাবেন, অ্যাভেলেবেল দেখাবে অনেক কম, যে ধরেন 2,000 3,000 5,000 6,000, আপনি ওইটাকে পিক করেন। কেন? কারণ ওইটার ভিতরে তো কিওয়ার্ড আছেই। এই টাইটেলটা ইউনিক হওয়ার কারণে এটা অডিয়েন্সের কাছে আগে রিচ করার একটা চান্সেস থাকবে। ওকে, তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? আমরা যে কিওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করি বা রিসার্চ করি, সেই কিওয়ার্ড দিয়ে আমার টাইটেলটাকে আমি মেক করব। এই টাইটেলের মধ্যে চেষ্টা করব 2টো কিওয়ার্ড রাখার জন্য, কম করে হলেও যেন একটা কিওয়ার্ড থাকে। 2টো রাখতে পারলে ভালো হয়, একটা হলেও সমস্যা নাই। কিন্তু এই টাইটেলটা আপনি 10 থেকে 15টা টাইটেল বানাবেন, ইউনিক করবেন। যেমন ওই যে বললাম, ওনার প্রথম টাইটেল কিন্তু এটা ছিল, অর্গানিক্যালি গ্রো। কারো অ্যাকাউন্টে যদি আপনি গিগে ঢোকেন, গিগে ঢুকে দেখবেন এই টাইটেল আর ওই টাইটেল সেম কিনা। যেমন আমি কিছু আপনাকে এক্সাম্পল দেখাই, আপনি বুঝতে পারবেন। যেমন হচ্ছে আমি এরটাতে ঢুকলাম, এরটাতে ঢুকলাম, এবং হচ্ছে এরটাতেও ঢুকলাম, ধরেন কথার কথা। তাহলে ও কি বলছে? আই উইল বি ইউর ফিমেল ভিডিও মডেল অ্যান্ড স্পোকেন পারসন। বি ইউর ফিমেল ভিডিও মডেল অ্যান্ড স্পোকেন পারসন, তার মানে টাইটেল যা আছে তাই আছে, উনি চেঞ্জ করেন। এটা ওনার প্রথম টাইটেল, ফার্স্ট অ্যান্ড লাস্ট বলতে পারেন, এটাই র্যাঙ্ক আসছে, ওনার চেঞ্জ করার প্রয়োজন হয়নি। তারপরে ভিডিওতে যদি যাই, ডিজাইন এ প্রফেশনাল মিডিয়া কিট এ ইপিকে অর অন শিট। ডিজাইন এ প্রফেশনাল মিডিয়া কিট ইপিকে অর অন শিট, এটাও যা আছে সেম, উনি চেঞ্জ করেননি। ওনারটা দেখি, আই উইল ক্রিয়েট এ পার্সোনালাইজড ভিডিও মেসেজ অ্যাজ জিসাস। ক্রিয়েট এ পার্সোনালাইজড মেসেজ অ্যাজ জিসাস, এখানে ভিডিও কথাটা হয়তো উনি রাখেন নাই, অথবা এটাকে আবার একটু এডিট করেছে। আগে এটা ছিল, এই ভিডিও কথাটা দেন না, এখন ভিডিও কথাটা অ্যাড করছে। তার মানে আগের টাইটেলটা ছিল ক্রিয়েট এ পার্সোনালাইজড মেসেজ অ্যাজ জিসাস, এখন জাস্ট শুধু ভিডিওটা এখানে অ্যাড করেছে, তার মানে এটা এডিট করেছে। তাহলে আমরা কোনো টাইটেল এডিটেড কিনা বুঝবো কিভাবে? এখান থেকে আপনি নিজেটাও ট্রাই করে দেখবেন। আপনি ফার্স্টে যেই টাইটেলটা দিয়ে পাবলিশ করেছেন, ওই টাইটেলের মতো করেই একটা কি তৈরি হয়ে গেছে, একটা ইউআরএল তৈরি হয়ে গেছে, রাইট? এখন আপনি যতবার টাইটেল চেঞ্জ করেন না কেন, ইউআরএল কিন্তু আর চেঞ্জ হয় না, ইউআরএল ইউআরএল এর জায়গায় থাকে। এই জন্য টাইটেলটা খুব ভেবে চিন্তে তৈরি করে বানাতে হয়, চাইলেই বানায় ফেলা যাবে না। আপনাকে ওয়েট করতে হবে, রিসার্চ করতে হবে। যদি দেখেন এটাতে সার্ভিস কম পাওয়া যাচ্ছে, এখানে অ্যাভেলেবিলিটি কম দেখাচ্ছে, সেটাকে পিক করবেন, ওটাকে তৈরি করবেন, যেন আপনার ভবিষ্যতে আর কখনো এই টাইটেলটাকে চেঞ্জ করতে না হয়। ওকে, তাহলে আমাদের টাইটেলের একটা পয়েন্ট গেল। এটা একটা সিক্রেট বিষয় ছিল টাইটেল রিলেটেড, যে আমাদের টাইটেলটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে মেক করি বা করব।
দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন, তার মানে হচ্ছে আমাদের এই যে গিগের ডেসক্রিপশন। এখন এটার কি 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 কিওয়ার্ড আছে, আমাদের কিওয়ার্ড গুলো যদি দেখি, এর কিওয়ার্ড হচ্ছে ধরেন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক, পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ধরেন ফেসবুক মার্কেটিং এর কথা যদি বলি, আমি ফেসবুক মার্কেটিং কপি করলাম। কপি করার পর আমি এখানে সার্চ দিব, সার্চ দিয়ে দেখবো কতগুলো আছে বা কোন কোন জায়গায় আছে। এখানে সার্চ দেওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তারা আমাদের গিগের ডেসক্রিপশন কোথায়, এই তো এটা দিয়ে খুঁজি, এটা দিয়ে খুঁজলে সুবিধা হবে। এখানে দেখেন কিছু কিছু জায়গায় বোল্ড করা আছে, কিছু কিছু জায়গায় বোল্ড করা আছে। এই বোল্ড গুলো হচ্ছে অ্যাকচুয়ালি টাইটেল, মানে কিওয়ার্ড। বোল্ড গুলো হচ্ছে কি কিওয়ার্ড। এখন এই যে বোল্ড গুলো হচ্ছে কিওয়ার্ড, তার মানে B2B লিঙ্কডিন লিড জেনারেশন আমরা এই ধরনের কিওয়ার্ড দেখেছি। আমি এটা দিয়ে বোঝাতে চাইতেছি যে আমাদের যখন গিগের ডেসক্রিপশনটা লিখি, সেই ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই আমার সেই কিওয়ার্ড গুলো থাকবে যেটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। যেই কিওয়ার্ড দুটো আমি টাইটেলে রেখেছি, যেমন দেখেন ইমেল লিস্ট বিল্ডিং আছে না, এখানে ইমেল লিস্ট বিল্ডিং কথাটা, এটা কপি করে নিই, ইমেল লিস্ট বিল্ডিং কথাটা আছে। এখন এটাই আমি চেক করে দেখবো ইমেল লিস্ট বিল্ডিং কই কই আছে। একটা হচ্ছে টাইটেলে পাওয়া গেছে, দুই হচ্ছে ওয়েলকাম টু মাই হাইলি টার্গেটেড B2B লিঙ্কডিন লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং সার্ভিস, এখানে পাওয়া গেছে। আবার কি লেখা আছে, আর ইউ সিকিং এ B2B লিঙ্কডিন লিড জেনারেশন এক্সপার্ট ফর ইমেল লিস্ট বিল্ডিং। তার মানে একই কিওয়ার্ড তিন জায়গায় আছে, রাইট? তাহলে আপনি ডেসক্রিপশনের মধ্যে, টোটাল ডেসক্রিপশনের মধ্যে তিনবার আপনার কিওয়ার্ডটা রাখতে ট্রাই করবেন, তিনের বেশি না। তিনের বেশি হলে আবার দেখা যাবে কি যে আপনার ওই কিওয়ার্ডটা এক্সেস হয়ে গেছে এবং এটা ফাইবার একসেপ্ট করবে না, বলে দিবে আপনার এই লেখাটা বেশি আসছে, ইমেল কথাটা বেশি আসছে, ফেসবুকের ফেস কথাটা বেশি আসছে, ইনস্টা কথা বেশি আসছে, ইনস্টাগ্রাম লিখলে এগুলো বলবে বেশি আসছে। তাহলে আপনার যে কিওয়ার্ড নিয়েছেন ফোকাস কিওয়ার্ড, যেটা টাইটেলের মধ্যে একটা বা দুটো ইউজ করেছেন, ওই কিওয়ার্ড অবশ্যই অ্যাবাউট দিস গিগের মধ্যে কম করে হলো দুইবার, সর্বোচ্চ তিনবার, কম হলে দুইবার ইউজ করতে হবে। এটা কি, এটা একটা টেকনিক। তার মানে আমরা যদি গিগের কিওয়ার্ড রেডি করি পাঁচটা, এই পাঁচটা ট্রাই করবেন অ্যাবাউট দিস গিগের যে সেকশনটা আপনার থাকবে, অ্যাবাউট দিস গিগের মধ্যে হচ্ছে কি আপনি রাখার ট্রাই করবেন, অ্যাবাউট দিস গিগের মধ্যে কি করবেন, রাখার ট্রাই করবেন। কতবার রাখবেন, একটা কিওয়ার্ড যদি কয়বার রাখা যায়, তিনবার, তাহলে পাঁচটা কিওয়ার্ড থাকলে 3 × 5 = 15 বার রাখা যাবে, রাইট? তার মানে আমার এই পুরো অ্যাবাউট দিস গিগ ডেসক্রিপশন, মানে আমার গিগের ভিতরে যে অংশটুকু আছে তার মধ্যে আমি যে কিওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করেছি, সেই কিওয়ার্ড হবে কতটা, তিনবার করে বসালে 15টা হবে। পাঁচটা কিওয়ার্ড তিনবার করে বসালে 15টা হবে, পাঁচটা কিওয়ার্ড দুইবার করে বসালে কতবার হবে, 10বার হবে। মানে 10 থেকে 15 বার যেন আপনারটা থাকে। আচ্ছা, একটা ফোন আসছে অফিস থেকে, একটু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ রাহুল ভাই। না না, ক্লাস ক্লাস নিচ্ছি আমি, ওই যে লিঙ্ক দিয়েছি। না আপাতত আজকাল লাগতেছে না, পার্টিশন তো মোটামুটি ক্রস করেন। ঠিক আছে, ওটা দিয়ে রেখেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি তো জানি না যে 1000 জনের আছে, জানি তো ওটা ওইটি তখনই বলতাম। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, সো যেখানে আমরা ছিলাম, যে আমাদের গিগের যখন ডেসক্রিপশন মেক করব আমরা, আপনি ডেসক্রিপশন যখন মেক করতেছেন, ডেসক্রিপশন যখন তৈরি করবেন সুন্দর করে, ওই ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই কিওয়ার্ডের প্লেসমেন্ট থাকতে হবে। কিওয়ার্ডের প্লেসমেন্ট কয়টা থাকতে হবে, আপনি যদি পাঁচটা কিওয়ার্ড রেডি করেন, তাহলে পাঁচটা কিওয়ার্ড, এক একটা কিওয়ার্ড তিনবার করে বসাবেন অ্যাটলিস্ট, না পারলেও দুইবার, কিন্তু এর বেশি না। যেমন ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট বিল্ডিং আছে, লিঙ্কডিন লিড জেনারেশন, লিঙ্কডিন লিড জেনারেশন, লিঙ্কডিন লিড জেনারেশন আছে, কথাগুলো দেখতে পারতেছেন। B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, B2B লিঙ্কডিন লিড জেনারেশন কথাটা আছে। তাহলে এইগুলো হচ্ছে যে তিনটা বসানো হয়েছে, কথা বুঝতে পারছি আমরা। সো আমাদের যখন টাইটেলটা রেডি করে ফেলেছি দুটো কিওয়ার্ড দিয়ে, এখানে দুটো আছে দেখেন, B2B লিঙ্কডিন লিড জেনারেশন, আবার লিঙ্কডিন লিড জেনারেশন এটাও একটা কিওয়ার্ড, আবার B2B লিঙ্কডিন লিড জেনারেশন এটাও কিন্তু একটা কিওয়ার্ড। ওকে, তাহলে এই দুটো জিনিসই কিন্তু আমার এখানে প্লেসমেন্টের মধ্যে আছে।
এবং আরেকটা মজার বিষয় এবং ইম্পর্টেন্ট বিষয়, মজার থেকে ইম্পর্টেন্ট বেশি, সেটা কি, আমরা এই অ্যাবাউট দিস গিগের মধ্যে কি লিখি জানেন? ওয়েলকাম টু মাই গিগ। কি লেখেন? ওয়েলকাম টু মাই গিগ। তারপর কি লেখেন? আর ইউ সিকিং এ ডিজিটাল মার্কেটিং সার্ভিস? আই এম এক্সপার্ট ফর ইউ। আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে, এই আছে, এই এই যে কথাগুলো বলেন, এইটা হচ্ছে একটা বেহুদা কথাবার্তা, মানে একদম আননেসেসারি কথাবার্তা। ক্লায়েন্ট এগুলো পড়ার পরে বিরক্ত হয়ে যায়। আপনি ডিসেন্ট অ্যাবাউট দিস গিগ, গিগ সম্পর্কিত তথ্য, গিগের কি হবে, আপনি আপনার ঢাকঢোল পিটানো শুরু করছেন। এখানে মাথায় রাখবেন, আপনারা এসইওর ক্লাসকে কি করেছেন জানি না, বা মানে বাসায় প্র্যাকটিস করেন কিনা, বা ক্লাসের মধ্যে মনোযোগ থাকে কিনা। ক্লাসের মধ্যে একটা কথা বলা হয় যে কোনো কিছুকে র্যাঙ্কিং এ আনতে হলে কিওয়ার্ডের প্লেসমেন্টটা যেমন জরুরি, কিওয়ার্ডটাকে বোঝাও তেমন জরুরি। আপনি কিওয়ার্ড বুঝলেন, প্লেস করতে পারতেছেন না যে কোথায় প্লেস করলে কাজে লাগবে, আবার কিওয়ার্ড প্লেস করতে পারছেন কিন্তু কোন কিওয়ার্ড দিলে কাজে লাগবে সেটা বুঝতেছেন না, তাহলে হবে না। দুটোই আপনাকে জানতে পারতে হবে। তাহলে আমি আলতু ফালতু কথা না বলে কি লিখেছি? ওয়েলকাম টু মাই হাইলি টার্গেটেড B2B লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং সার্ভিস। আমার ইন্টেনশন কি? কিওয়ার্ড বসানো, এবং এমন ভাবে আমি কিওয়ার্ড বসাইছি যে ক্লায়েন্ট বুঝবে না এটা একটা কিওয়ার্ড, ক্লায়েন্ট বুঝতেছে এটা একটা কন্টেন্ট। তারপর আবার কি লিখছে, আবার কিওয়ার্ডটাকে বসানোর জন্য আমি লিখেছি, আর ইউ সিকিং এ B2B লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপার্ট ফর ইমেল লিস্ট বিল্ডিং, কন্ট্যাক্ট রিসার্চ এন্ড ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস নেক্সট লেভেল। তার মানে কি দাঁড়াচ্ছে দেখেন, এই একই কথাই দুইবার রিপিট করছি, কিন্তু একই কথা দুইবার যে রিপিট করছি, কোনো কাস্টমার ধরার কোনো সুযোগ নাই যে আমি এখানে কিওয়ার্ড বসাইছি। যিনি কিওয়ার্ড এক্সপার্ট সে বুঝবে যে আমি এখানে কিওয়ার্ডের প্লেসমেন্ট আমি বসাইছি, কিন্তু যারা ম্যাঙ্গো পিপল তারা মনে করবে কি এটা কন্টেন্ট জাস্ট সুন্দর করে সে লিখেছে ওয়েলকাম টু মাই হাইলি টার্গেটেড। আপনারা এই কথাটা বলেনি না। কন্টেন্টকে র্যাঙ্কিং এ আনতে হলে এটা সূত্রই হচ্ছে আপনার কিওয়ার্ড বা আপনার টাইটেলটা দিয়ে ফার্স্ট প্যারাগ্রাফ লেখেন। ফার্স্ট প্যারাগ্রাফ, আবারও বলতেছি ফার্স্ট প্যারাগ্রাফ। যেমন ওনার কন্টেন্ট কি, উনি লিখছে কি লিখেন আমি জানি না। আই উইল ডেভেলপ এ প্রফেশনালাইজ অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ স্ট্র্যাটেজি। উনি কি দিয়ে শুরু করছে? উইথ এ ডিটেইল গ্রোথ স্ট্র্যাটেজি। এই যে গ্রোথ স্ট্র্যাটেজি একটা কথা রাখছে। যাই হোক, উইল হ্যাভ এ কমপ্লিট গাইড অন হাউ টু টেক ইউর আইজি গেম টু দ্য নেক্সট লেভেল। ইচ স্ট্র্যাটেজি আই ক্রিয়েট এ কাস্টম রিটেন ফর ইউর স্পেসিফিক নিডস। এখানে কি উনি বলছে আমি এত বছরের এক্সপার্ট, আমি তোমাকে এই সার্ভিস দিয়ে ভাসায় ফেলবো, এই সে হাবিজাবি হাবিজাবি কিছু বলছে? উনি একদম ডিরেক্ট অ্যাবাউট দিস গিগ মানে হচ্ছে গিগ সম্পর্কে বলেন, সে গিগ সম্পর্কে বলেছে। আমরা এই জায়গায় ভুলটা করি, যার কারণে আমাদের ইমপ্রেশন ক্লিক আসে না। কারণ গিগ তো র্যাঙ্কিং এ আসে না, বা আসে নাই, বা আসে না, তাহলে এটা কিভাবে আসবে বা কিভাবে হবে? ওকে, সো তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখন কি করব, আমরা যখন গিগটাকে রেডি করব, প্রথম হচ্ছে টাইটেলের বিষয়টা বললাম, দ্বিতীয় হচ্ছে আমাদের অ্যাবাউট দিস গিগের যে সেকশনটা থাকবে, এই সেকশনের মধ্যে আমরা কি করব, আমাদের কিওয়ার্ডটা, যে কয়টা কিওয়ার্ড আমাদের থাকবে, 5টা কিওয়ার্ড তো আমরা নেই, 5টা কিওয়ার্ডের প্লেসমেন্ট গুলো করতে হবে এই জায়গাগুলোতে। ওকে, পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেলটার পরে আমরা যখন হেডলাইন মানে গিগের ফার্স্ট প্যারাগ্রাফ যেটাকে বলি, আমরা ফার্স্ট প্যারাগ্রাফ যখন শুরু করব, আপনার টাইটেলটাকে এমন ভাবে এখানে প্লেস করবেন যেন আপনি মনে করতেছেন আমি কিওয়ার্ড বসাইছি, কিন্তু কাস্টমার মনে করবে এটা কিওয়ার্ড না, এটা হচ্ছে তার টাইটেল মানে তার লেখা, এবং বুঝবে না যে একই টাইটেল আমি এখানে বসাইছি। টাইটেলটা ছিল কি, আই উইল ডু হাইলি টার্গেটেড B2B লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং, এটা ছিল টাইটেল। নিচে এবার শুরু করেছে কি, ওয়েলকাম টু মাই হাইলি টার্গেটেড B2B লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং সার্ভিস। এই একই জিনিসটাই আবার নিচে রিপিট করেছে, কিন্তু মনে হবে না যেটা রিপিট করেছে, মনে হবে এটা কথাই। আর ইউ সিকিং এ B2B লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপার্ট ফর ইমেল লিস্ট বিল্ডিং। তার মানে ওই যে একটা কথা আছে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না, বিষয়টা কিন্তু যে আমি কিওয়ার্ডই বসিয়েছি, বাট অডিয়েন্স বুঝবে না এটা অ্যাকচুয়ালি কিওয়ার্ড, ওরা বুঝবে যে এটা আমার একটা কন্টেন্ট বা ওকে আমি কিছু বলতেছি। ওকে, তাহলে এই একই জিনিস আমার কিন্তু 3বার আছে, লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। আমার এই কন্টেন্টের মধ্যে এইটুকু কন্টেন্ট কিন্তু। অনেকে বলেন স্যার আমার কন্টেন্টই তো অল্প, আমি কিভাবে 3বার বসাবো? আমি কিভাবে 3বার এখানে দেখাইতেছি? এখানে কি অনেক বেশি লেখা আছে? নাই তো। এই ধরেন এইটুকুই, আমি এইটুকু ধরেন দিব না, এখানে আরো অনেক কিছু আছে ধরেন দিব না, আমি জাস্ট এইটুকুর মধ্যে আমার লেখা শেষ।
এই যে অ্যাবাউট দিস গিগ, হোয়াই শুড ইউ হায়ার মি, কেন তোমার কেমন নেওয়া উচিত, এটুকু শেষ। এটুকু দেওয়ার পরে এই গিগটাকে র্যাঙ্কিং আনা সম্ভব। কারণ কি, এর মধ্যে 1 2 3 বার কিওয়ার্ডের প্লেসমেন্ট করা হয়েছে। ওকে, তাহলে আমাদের দুটো ইম্পর্টেন্ট বিষয় কি দাঁড়ালো, টাইটেল এবং হচ্ছে আমাদের অ্যাবাউট দিস গিগ, এইটার মধ্যে হচ্ছে আমাদের কিওয়ার্ডটাকে প্লেস করতে হবে। বাকি যে জায়গাগুলো থাকে যেমন কম্পেয়ার প্যাকেজ বলি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বলি, যদি ওখানে রাখতে পারেন ভালো, যদি না রাখতে পারেন খুব বেশি একটা ক্ষতি হবে না, রাখতে পারলে ভালো। ওখানেও যদি কিওয়ার্ড দিয়ে মেক করতে পারেন তাহলে বেটার হয়। যেমন এখানে দিচ্ছে কি ইকোনমিক্স গ্রোথ স্ট্র্যাটেজি, তাহলে এই যে গ্রোথ স্ট্র্যাটেজি কথাটা কিন্তু ভালো মতন রাখছে। এই যে গ্রোথ স্ট্র্যাটেজি, এই যে গ্রোথ স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে এখানে এই যে গ্রোথ স্ট্র্যাটেজি, দেখছেন খেয়াল করে একদম সেম অ্যাজ ইট ইজ যা আছে, মানে তার সাজানোর ধরনটাই হচ্ছে এরকম যে আমার কিওয়ার্ডটাই আমি বসাবো এমন ভাবে যে মানুষ বুঝতে না পারে। এই যে গ্রোথ স্ট্র্যাটেজি, ওনার টাইটেলের মধ্যে ইনস্টাগ্রাম গ্রোথ স্ট্র্যাটেজি, আবার উপরেও আছে, এখানে উপরে তো নাই কারণ ওটা আগে ছিল। তারপর হচ্ছে এখানেও শুরুটা করেছে, এখানে এই যে গ্রোথ স্ট্র্যাটেজি, আবার এখানেও আছে। আবার ওনার যদি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে এখানেও কিন্তু গ্রোথ স্ট্র্যাটেজি আছে। এই যে গ্রোথ এক্সপার্ট আছে, স্ট্র্যাটেজি নাই, গ্রোথ এক্সপার্ট আছে। এখানে হয়তো বা খুঁজলে গ্রোথ স্ট্র্যাটেজি পাওয়া যেতে পারে। ওকে, তারপর হচ্ছে ওনার এটা কি প্যাকেজ তো বললামই, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যেও নাই, চাইলে রাখতে পারতো। ওকে, তাহলে আমরা চাইলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যেও রাখতে পারি। 8 ইম্পর্টেন্ট বিষয় আমরা বুঝলাম। এবার আসেন আমরা এখান থেকে লাস্ট একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে ইমেজ। ইমেজ একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটাকে বলা হয় যে আপনি যত সুন্দর একটা ইমেজ তৈরি করতে পারবেন, ওই ইমেজটা যদি ক্লিক বাইটের মতো হয়। ক্লিক বাইট কি, যে একটা মানুষ দেখার পরে সে ক্লিক করতে বাধ্য হয়, মানে ক্লিকটা সে করবেই। যেমনটা আমরা ইউটিউবে অনেক ধরনের থাম্বনেইল দেখি না, আমরা কি করি, ইউটিউবে অনেক ধরনের থাম্বনেইল দেখতেছি, রাইট? তাহলে এই যে থাম্বনেইল গুলো আমরা ইউটিউবে দেখি, তো এই থাম্বনেইল গুলো এমন এমন কিছু থাম্বনেইল আছে যে আপনার কাছে আসার পরে আপনাকে ক্লিক করতে বাধ্য করে, মানে আপনি ক্লিক করবেনই। বিষয়টা হচ্ছে এরকম, আপনি ক্লিকটা কি করবেনই। তাহলে এই যে আমরা থাম্বনেইলের মধ্যে আমরা ক্লিকটা করি ওই ইমেজটার কারণে, কিন্তু গিয়ে দেখে কি ওই ইমেজে কিছুই নেই, হয় না এরকম? তাহলে এই যে ক্লিক বাইটটা একটা বিষয়, বাট আপনাকে এমন কোনো ক্লিক বাইট এখানে করা যাবে না যেটা দিয়ে হচ্ছে গিয়ে অডিয়েন্স নেগেটিভ হয়ে যায়। দেখেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো এখানে ইম্পর্টেন্ট ক্রিয়েট করে, ইম্পর্টেন্সি ক্রিয়েট করে। সো ভিডিও মেক করতে পারলে বেটার হয়, না মেক করতে পারলে অ্যাটলিস্ট ইমেজ তৈরি করলে ওই ইমেজটা যেন কি হয়, আকর্ষণীয় হয়, ভিজিবিজি না হয়। আপনারা ইমেজ আকর্ষণীয় করতে গিয়ে একদম ভিজিবিজি বানায় ফেলেন, মানে দুনিয়া সকল কিছু দিয়ে ফেলেন, ওই ইমেজে কোনো প্যাটার্ন নাই, কোনো ফর্মুলা নাই। ওকে, সো আমার হচ্ছে গিয়ে লাইভ ক্লাস একটা আছে দেখেন, ক্যানভা একটা ক্লাস হয়েছিল। ক্যানভার মধ্যে হচ্ছে ক্যানভার কিছু খুঁটিনাটি বিষয় বলা হয়েছিল, যে ডিজাইনের মধ্যে আমরা আসলে ডিজাইনের পারফেকশনটা কিভাবে তৈরি করতে পারি। ওকে, সো এখানে হচ্ছে আমাদের ডিজাইন গুলো যখন আমরা করবো, সেই ডিজাইনের কালার সেন্স যেন সুন্দর হয়, ডিজাইনটা যেন সুন্দর হয়, টেক্সটের অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে। একটা মানে ডিজাইনের মধ্যে কত পার্সেন্ট টেক্সট ইউজ করতে পারবেন, 30 থেকে 40%। একটা ডিজাইনের মধ্যে টেক্সট ইউজ করতে পারবো 30 থেকে 40%, এর বেশি না। ওকে, তাহলে আপনি যদি এই কয়টা জিনিস মাথায় রাখেন, একটা হচ্ছে টাইটেলের মধ্যে কিওয়ার্ডের প্লেসমেন্ট এবং টাইটেলটা রিসার্চ করে দেখা টাইটেলটার অ্যাভেলেবিলিটি কত আছে, 2 হচ্ছে আমাদের অ্যাবাউট দিস গিগের মধ্যে কিওয়ার্ডের প্লেসমেন্ট, 3 হচ্ছে ইমেজ। এই তিনটে হচ্ছে একটা গিগকে মানে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য একদম প্রথম এবং প্রধান হাতিয়ার, যদি এই তিনটে জিনিসকে আপনি বুঝে ঠিক করতে পারেন। এবার আসেন আপনাদের ভিতরে একটা প্রশ্ন থাকে যে স্যার আমরা তো ইমপ্রেশন আমাদের অনেক আছে, ক্লিক নেই, তাহলে ক্লিকের সলিউশন হচ্ছে এই যে ইমেজ। ইমেজ বেটার হলে ক্লিক আসবেই, মাথায় রেখেন। ইমেজ এবং কিওয়ার্ড যদি প্লেসমেন্ট ঠিক মতো হয়, মানে ক্লিকের বন্যা বয়ে যাবে, এটা এটা হচ্ছে সত্য কথা। আর আমাদের যদি ইমেজ এবং কিওয়ার্ডের প্লেসমেন্টটা ভালো না হয়, ইমপ্রেশন আসলেও ক্লিক আসবে না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখন যে ঘটনাটা ঘটতেছে, যারা মার্কেট প্লেসে অনেক দিন ধরে আসেন তারা জানেন একটা বিষয়, যারা নতুন তারা হয়তো জানবেন না। এই যে ব্যক্তির প্রোফাইলে ঢুকলাম না, আমি সার্ভিস দেখতেছি না, ওনার কিন্তু আজকে একটা ক্লিক জেনারেট হবে, ক্লিক, যে এই গিগটা কেউ করেছে। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, ফাইবারের যে আপডেটটা আসছে, সে আপডেট হচ্ছে এই যে দেখেন ওনার প্রোফাইলে যে মেসেজ, উনি এখন অ্যাভেলেবেল নাই, অ্যাওয়ে। এভারেজ রেসপন্স টাইম 1 ঘন্টা ঠিক আছে, বাট উনি এখন কিন্তু অনলাইনে নেই।
আছে? ওনাকে কি অনলাইন দেখাচ্ছে? দেখাচ্ছে না। কি দেখাচ্ছে ওনাকে? উনি নাই অনলাইনে। আপনার ইমেজের মানে আপনার অর্ডার না আসার বড় একটা রিজন হচ্ছে এই অনলাইনে না থাকা। অর্থাৎ আপনাকে একটা ক্লায়েন্ট মেসেজ দেয় নাই। যেমন কিছুদিন আগে আমার সাপোর্ট গ্রুপে একটা ঘটনা ঘটেছিল এরকম। সেটা হচ্ছে যে একজন ব্যক্তির প্রচুর ইমপ্রেশন আছে, প্রচুর ক্লিক আছে, তার কমপ্লেইন হচ্ছে স্যার আমি কেন অর্ডার পাই। মানে ক্লিকের কথা যদি শুনেন যে 15-20টা ক্লিক আছে, ইমপ্রেশন অনেক, ধরেন 1500-2000-এর উপরে, 2-3000 ইমপ্রেশন আছে, ক্লিক হচ্ছে 20-30টার উপরে। তো এতগুলো ক্লিক আসে কিন্তু অর্ডার আসে না, এটা অদ্ভুত বিষয় না? তো তখন এই অদ্ভুত বিষয়টা, তার কথা হচ্ছে সে অ্যাক্টিভ থাকে। কতক্ষণ অ্যাক্টিভ থাকে? দিনের মধ্যে 2-3 ঘন্টা। এই দিনের মধ্যে 2-3 ঘন্টা যে অ্যাক্টিভ থাকে, আমি যখন বাইরে থাকি, ধরেন আমি কিন্তু এখন একজন বায়ার, এখন রাইট, আমি একজন বায়ার না, এখান থেকে কোনোভাবেই বুঝার কোনো সুযোগ নাই যে এ কি অনলাইনে আছে নাকি অফলাইনে আছে। কোনোভাবে বুঝার সুযোগ আছে? নাই। কোথাও কোনো সিমটম, কোনো ধরনের কোনো মার্ক করা আছে যে এ অনলাইন এর অফলাইন? নাই। এখন একজন ক্লায়েন্ট খুব ইন্টারেস্ট নিয়ে আপনার এই গিগটাতে ক্লিক করছে সে। কেন? কারণ সে ভাল লাগছে, সে এটা পরে আপনাকে হয়তো একটা অর্ডার দিবে। এখন এই যে এখন যখন ক্লায়েন্টটা পড়লো, পড়ার পরে দেখলো কি আপনি এই যে এখন ওনাকে তো অনলাইনে দেখাচ্ছে, রাইট, এনাকে তো দেখাচ্ছে না। এখন পড়ার পরে যখন দেখলো যে অনলাইনে নাই, সে আর আপনাকে এখানে কন্ট্যাক্ট সেলারে গিয়ে মেসেজ করার প্রয়োজনটা মনে করে না। আজকে কোশ্চেনে গিয়ে হয়তো সে কোশ্চেন করার প্রয়োজন মনে করে না, কারণ চিন্তা করে ও তো অনলাইনে নাই, থাক আমি মেসেজ পাঠাবো, বসে থাকা লাগবে, আমার তো সময় নেই। তখন ওই ক্লায়েন্ট আরেক জায়গায় গিয়ে যার দেখে এরকম অনলাইন আছে তাকে নক করে, আর দেন সে রেসপন্স করে। আপনার ক্লায়েন্ট আরেক জায়গায় গিয়ে অর্ডার দেয়। তাহলে আপনি যদি গিগ পাবলিশ করে থাকেন ভাইয়া, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই অনলাইন থাকাটা আপনার জন্য এখন ম্যান্ডেটরি হয়ে যাবে। আগে ক্লায়েন্ট এমন করতো না, কারণ কি ক্লায়েন্ট বুঝতো না, ক্লায়েন্ট আমাদের প্রোফাইলে গিয়ে প্রয়োজন পড়লে মেসেজ দিত। বাট এখন এই যে প্রোফাইলে ঢুকলেই শো করতেছে আমি কি অনলাইন নাকি অফলাইন। তো বর্তমান সময় মানে ক্লিক আসে, তারপর হচ্ছে আপনার কি জানি বলে ইমপ্রেশন আসে, বাট মেসেজ আসে না বাইরে। কারণ হচ্ছে এই একটাই, অনলাইন। আপনার অ্যাকাউন্টে ঢোকার পরে একজন ক্লায়েন্ট এটা দেখতে পায় না, এভাবে দেখতে পায়, দ্যাটস আপনাকে কি করে না, আপনাকে মেসেজ দেয় না। ওকে, এটা গেল আরেকটা বিষয়। এবার আসেন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলি। অনেক সময় আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে আমরা ফাইবারের মধ্যে কি ইউজ করি, আমরা ফাইবারের মধ্যে ইউজ করি হচ্ছে আমরা অটো রিফ্রেশার, তাই না? অটো রিফ্রেশার চিনি যে আমাদের কি করবে, এটাকে একটু রিফ্রেশ করবে, আমাদের পেজটাকে রিফ্রেশ করবে। এখন অটো রিফ্রেশার যখন হয় তখন একটা অপশন আসে না, আমি একটু গুগলে যাই, গুগলে গিয়ে একটু দেখাই তাহলে বুঝতে পারবে। প্রেস অ্যান্ড হোল্ড নামে একটা অপশন আসে, রাইট? প্রেস অ্যান্ড হোল্ড কোথায় আসে? আমি যদি একটু ইমেজে যাই, বেশিরভাগ করে ফাইবারে আসে। আমি একটু ফাইবার লিখি, এই অপশনটা অনেকেরই আসে, প্রায় প্রায় হয়তো আসে, কিন্তু এটা আপনি বুঝতে পারেন কি বলছে, দেখেন স্পষ্ট করে বলছে প্রেস অ্যান্ড হোল্ড অন স্মল স্টেপ। এটা কখন আসে? যখন ওরা আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারের মধ্যে কুকিজ ধরা পড়ে। কুকিজটা কি? কুকিজ হচ্ছে আপনি তো আপনার ব্রাউজার দিয়ে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন না? তাহলে বিভিন্ন মেমোরি কিন্তু এখানে বা হিস্টোরি কিন্তু সেভ হয়ে থাকে। যখন সেভ হয়ে থাকে তখন সেই কুকিজটা যদি ও ধরতে পারে বা ধরে ফেলে, ব্লকিং টাইপের কিছু, তখন আপনার কাছে এই মেসেজটা আসে। এটা একবার আসে, কারো দুইবার আসে, কারো তিনবার আসে, কারো বারবার আসতেই থাকে, আসতে থাকে, আসতে থাকে। কারো যদি এটা বারবার আসতে থাকে আর সে যদি এটাকে সলভ না করে, তার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার চান্স থাকবে। এখন এইটা নর্মালি কিসে আসে? আমরা যখন এই যে এক্সটেনশন ইউজ করি, এগুলো তো এক্সটেনশন বলি, রাইট? এই এক্সটেনশন যদি আমরা উল্টা পাল্টা কোনো এক্সটেনশন ইউজ করি সেক্ষেত্রে আসে। তো আপনি যেই ব্রাউজারে ফাইবার ইউজ করবেন মাথায় রাখবেন সেই ব্রাউজারে সর্বোচ্চ গেলে একটি এক্সটেনশন রাখবেন। সেটা কি? সেটা রাখবেন হচ্ছে আপনার ফাইবারে যখন কি আসে, ওই বাই রিকোয়েস্ট আসে, আপনি দেখতে পান না বা অনলাইনে থাকে না, এটাকে রিফ্রেশ করতে হয় না, অটো রিফ্রেশার যেটাকে বলা হয়, অটো রিফ্রেশার ইউজ করতে পারবেন। কিন্তু এখানে শর্ত আছে। অটো রিফ্রেশার ইউজ করার শর্ত কি? শর্ত হচ্ছে আপনি 2টা থেকে 3টা পেজে অটো রিফ্রেশার দিবেন। 2টা থেকে 3টা পেজে কি করবেন?
অটো রিফ্রেশার দিবেন। এটাতে অটো রিফ্রেশার ইউজ করবেন, এটাতে অটো রিফ্রেশার ইউজ করবেন, এটাতে অটো রিফ্রেশার ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন? এটাতে দিবেন 5 মিনিট, এটা দিবেন 9 মিনিট, এটা দিবেন 7 মিনিট। যদি আপনি আপনারা যে ভুলটা করেন, ধরেন এই একটা ব্রাউজারই রাখছেন, এই ব্রাউজারের মধ্যে অটো রিফ্রেশার ইউজ করেছেন, যার সময়টা দিয়েছেন হচ্ছে 5 মিনিট বা 7 মিনিট। এখন এটা প্রথম 15-20 মিনিট 1 ঘন্টা ঠিক মতো সমস্যা করবে না, চলবে। পরের ঘন্টা থেকে সমস্যা শুরু করবে। কারণ কি? ও দেখতেছে ঠিক প্রতি 5 মিনিট পর পর পেজটা রিফ্রেশ হয়। একটা মানুষের পক্ষে সম্ভবই না ঠিক 5 মিনিট পর পর রিফ্রেশ করা, তা 2-1 মিনিট আগে পরে হবেই। 5 মিনিট ঠিক কাটায় কাটায় 5 মিনিট পরে রিফ্রেশ কে দেয়? রোবট দেয়, রোবোটিক সিস্টেমটা দেয়। তখন ফাইবার এটাকে ডিটেক্ট করে ফেলে, যেখানে মানুষ নাই, হিউম্যান ভেরিফিকেশন চায়, তখন রোবট হিসেবে এটাকে ডিটেক্ট করা হয়। ডিটেক্ট করে কিন্তু ওই যে আপনাকে এই মেসেজটা তখন শো করায় যে ভাই তুমি কি রোবট না মানুষ। এখানে চাপো আর ধরো, প্রেস এন্ড হোল্ড, চাপ দিয়ে ধরো আর কি। কিছুক্ষণ চাপ দিয়ে ধরলে তারপর ও মনে করবে হ্যাঁ এটা মানুষ, এটা রোবট না। তখন কি হবে? আপনাকে অ্যাক্সেসটা দিচ্ছে। নাহলে আমরা কি করতে পারি না, আমরা কোনোভাবেই এটাতে অ্যাক্সেস নিতে পারি না। এখন এর সলিউশন কি? যদি এরকমটা হয় যে আপনি আপনার ব্রাউজারে আছে, আপনার দরকার এগুলা, কিন্তু এই ধরনের প্রবলেম যেটা সলিউশন আপনি চাচ্ছেন, সিম্পল, আপনার এই কি বলে এটাকে, ব্রাউজারের কুকিজ গুলোকে ডিলিট করে ফেলতে হবে। কুকিজটা কোথায় পাওয়া যায়? আমরা এখান থেকে চলে যাব সেটিংসে। আমাদের ব্রাউজার কোথায় চলে যাব? সেটিংসে চলে যাব। সেটিংস থেকে চলে যাব প্রাইভেসি এন্ড সিকিউরিটি, গিয়েছি। প্রাইভেসি এন্ড সিকিউরিটি থেকে চলে যাব ক্লিয়ার ব্রাউজার ডাটাতে। ক্লিয়ার ব্রাউজার ডাটা থেকে চলে যাব হচ্ছে এই যে কুকিজ এন্ড আদার সাইট ডেটা, এবং হচ্ছে ক্যাশ ইমেজ এন্ড ফাইল। এই দুটো জিনিস আপনি ক্লিয়ার ডেটা করে দিবেন। এখন কুকি যদি আপনি ক্লিয়ার করতে যান, এখানে আরেকটা ঘটনা ঘটবে। সেটা কি? যেমন ধরেন আপনি হচ্ছে ফেসবুকে জীবনে একবার লগইন দিয়েছেন, আর লগইন দেন নাই, অটোমেটিক ঢুকে। আপনি ইমেইলে একবার লগইন দিয়েছেন, আর লগইন দেন নাই, এখন অটোমেটিক শুধু লগইন হয়ে যায়, রাইট? তখন এই কুকিজ গুলোকে রিমুভ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার সাইন আউট হয়ে যাবে। আপনাকে আবার সবগুলোতে একবার করে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ওকে, কি করতে হবে? একবার করে আপনাকে আবার লগইন করতে হবে। একবার লগইন করে ফেললে আর লগইন করার দরকার পড়বে না, অটোমেটিক এখন আপনার জয়েন করতে পারবে। কিন্তু এইটার সমস্যা সমাধান হওয়ার রাস্তা একটাই, আর কোনো সিক্রেট কোনো ওয়ে নাই। সমাধান হচ্ছে কুকিজটাকে ডিলিট করে দেওয়া, যেন আপনার ব্রাউজারের হিস্ট্রি থেকে কোনো ধরনের কোনো কুকিজ আর ক্যাশ ফাইল না থাকে, যেটা ফাইবারকে ডিটেক্ট করে ওই ধরনের আননেসেসারি মেসেজগুলোকে শো করে। যাদের এই প্রবলেমগুলো আসবে তাদের প্রবলেমের সলিউশন কিন্তু দিয়ে দিলাম। ওকে, তাহলে ইম্পর্টেন্ট বিষয় কি দাঁড়ালো? ইম্পর্টেন্ট বিষয় দাঁড়ালো হচ্ছে আমাদের গিগের টাইটেল, আমাদের গিগের ডেসক্রিপশন, গিগের ইমেজ, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। দ্বিতীয় আলোচনা করলাম হচ্ছে যাদের কি হয়, এই যে ফাইবারে প্রেস এন্ড হোল্ড নামে একটা বারবার একটা অপশন আসতে থাকে এদের। ওকে, এবার আসেন লাস্ট একটা বিষয়, এটা দিয়ে আমাদের আজকের ইয়াটাকে শেষ করব। আমরা বায়ারের অফার পাঠাতে গেলে এই অফার পাঠাতে পারি না বিধায় আমাদের মেসেজ আসে না। ধরেন আপনার সবকিছু ওকে আছে, আপনি বলতে পারেন এখন স্যার আপনি যেভাবে বলেছেন এভাবে তো বহুত আগেই করে রাখছি, কিন্তু বায়ার তো আমাদেরকে আর কোনো মেসেজ দেয় না, বায়ার তো আমাকে নক করে না, আমি তো অর্ডার পাইনি। আজকে গিগ পাবলিশ করে আপনি কালকে অর্ডার চান কিনা? আজকে গিগ পাবলিশ করার পর তো অনেক কাজ থাকে, আপনি কেনই বা অর্ডার চাচ্ছেন? অর্ডার কি তো সহজ, চাইলে আমার দিয়ে দিল আমাকে? না, অর্ডারের জন্য অবশ্যই একটা প্রসেসে চলতে হয়, ওয়েট করতে হয়। আমি এখানে একটা বায়ার রিকোয়েস্টের স্যাম্পল রেখেছি। আমাদের বায়ার রিকোয়েস্টের প্যাটার্ন আমরা কিন্তু জানি না, যে আমাদের বায়ার রিকোয়েস্টটা আসলে অ্যাকচুয়ালি কোন ফর্মুলা, এখানে একটা ফর্মুলা কাজ করে, যে কোন ফর্মুলাটা দিয়ে আমি যদি ক্লায়েন্টের বায়ার বা অফার লেটার পাঠাই, তাহলে আমাকে মেসেজ করাটা সুযোগ থাকবে, আমাকে ইনবক্সে আসবে। তাহলে ফর্মুলাটা কি? আসেন, প্রথমে এখানে বলা হয়েছে রিড দ্য ফার্স্ট মেসেজ কেয়ারফুলি, আপনি খুব ভালো করে মেসেজটা পড়বেন। ডোন্ট কল স্যার ম্যাডাম, আপনি কখনোই স্যার বা ম্যাডাম কি করবেন না, কাস্টমারকে বলবেন না যে স্যার বা ম্যাডাম। আপনি এখন বলতে পারেন স্যার ওনাদের এটা বললে তো ভালো হয়, কখনোই না। এই স্যার ম্যাডাম প্র্যাকটিসটা হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিতে এই স্যার বা ম্যাডামের এই ধরনের কোন প্রচলন নাই। তারা নাম ধরে ডাকতে পছন্দ করে, আপনিও নাম ধরে ডাকেন। আপনার বয়স যাই হোক, তার বয়স যাই হোক, আপনার স্যার ম্যাডাম না বলে নাম ধরে ডাকেন, মিস্টার অমুক, মিস্টার তমুক, মিস্টার এক্স ওয়াই জেড বলেন। ওকে,
কিপ ইওর কভার লেটার ডেসক্রিপশন ক্লিন এন্ড সিম্পল। আপনার যে কভার লেটারটা থাকবে তার ডেসক্রিপশনটাকে সিম্পল করে ট্রাই করেন। মানে অনেক কিছু লিখেন না, আপনারা যেটা করেন অনেক দুনিয়ার তা লেখেন। এই দুনিয়া লিখতে গিয়ে হয় কি, সময়ও থাকে না, অনেকে পাঠায় ফেলে, আবার দেখা যায় পাঠাইতে পাঠাইতে চলে গেছে, গায়েব হয়ে গেছে। সো এটা করা যাবে না কোনোভাবেই। ওকে, কিপ ইওর কভার লেটার, এটা তো বললাম। স্পেসিফাই ইওর অফার, আপনি যে অফারটা দিচ্ছেন এটা স্পেসিফিক করেন, ক্লায়েন্টকে স্পেসিফিক করেন, ক্লায়েন্টও বুঝতে পারবে যে আপনি কি অফার দিচ্ছেন ওকে। ওকে, আস্ক সাম কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি ক্লায়েন্টকে কোনো না কোনো একটা কোশ্চেন করেন আপনার অফারের মধ্যে, এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য হলেও কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসবে। কথা কি বুঝছি? এটার অ্যান্সার দেওয়ার জন্য হলেও কি আসবে, ক্লায়েন্ট আপনার কাছে কিন্তু আসবে। সো তাহলে বাইরে কি করবেন, এখানে ট্রাই করবেন কোশ্চেন করার। মেক শিওর ইউ আর অ্যাভেলেবল টুডে, আপনি আজকে ফ্রি আছেন এটা বাইরকে এনশিওর করেন, কারণ ওরা ফ্রি পিপলদেরকে কাজ দিতে পছন্দ করে, অন্য কাউকে কিন্তু সহজে কাজ দিতে চায় না যারা অ্যাভেলেবেল আছে। এই জন্যই বললাম যে আপনি যে অনলাইনে আছেন অফলাইনে আছেন তুমি বুঝাবে এখান থেকে। ওকে, তারপর বলা হচ্ছে বিট উইথ অ্যান এভারেজ প্রাইস, একটা ক্লায়েন্ট নিশ্চয় একটা প্রাইস দিয়েছে, তাহলে আপনি ওই প্রাইস নিয়ে মারামারি করার দরকার নেই। আপনার গিগে যে প্রাইসটা আছে, ক্লায়েন্ট যে প্রাইসটা বলতেছে তার মাঝামাঝি একটা অবস্থানে থাকে। ক্লায়েন্ট যদি বলে যে $5 দিব তুমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন এনে দাও, দরকার নাই, এটা একটা স্যাসরা টাইপের ক্লায়েন্ট। আমরা এই ধরনের ক্লায়েন্টের কাজ কেন করতে যাব? এবং এই যে কম ডলারের কাজ করতে গিয়ে আপনি নেগেটিভ যদি রিভিউ দিয়ে দেয় তাহলে তো মরার উপরে খারাপ, মানে খারাপ উপরে মরার কারণ নাকি টাসানা প্রোডাক্ট ওরকম হয়ে যায়, এটা করা যাবে না। হ্যাঁ, ডোন্ট সেন্ড এ কপি অর সেম কভার লেটার ফর অল ক্লায়েন্ট, আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা কখনোই একই কভার লেটার পাঠাবো না। এতে কি হবে, আপনার কন্টেন্ট, আপনার কভার লেটার এবং আপনার ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট আবার রিপিট হয় বা অন্য কাউকে আপনি কপি করে ফেলেন, তাহলে সে মনে করবে কি যে আপনি তো কপি পেস্ট করেন বেশি, আপনি বেটার সার্ভিস দিতে পারবেন না। ওকে, সো এখানে একটা স্যাম্পল আছে, যদি স্যাম্পলটা অনেক আগের। Hello, I have read your project detail and I know what you want. Describe client demand. I'm sure I can give you the perfect work and I am a full-time freelancer. So you will get the best service and support. I am now online for you, so you can message me if you want. ভার্সন বাংলাতে তরজমা করে দেই। বলছে কি হ্যালো দেওয়ার পর এখানে কোনো নাম মানে কোনো স্যার ম্যাডাম কিছু বলছি বলা হয়নি, বলা হয়েছে কি আমি তোমার প্রজেক্ট ডিটেলসটা পড়েছি, আমি তোমার প্রজেক্ট ডিটেলটা কি করছি পড়েছি, এবং আমি জানি তুমি কি চাইতেছো। তো কি চাও তুমি, তুমি এটা চাও, এই যে ডেসক্রাইব ক্লায়েন্ট ডিমান্ড, ক্লায়েন্ট কি চাই আপনি বলে দিলেন ওখানে। এবং আমি শিওর করলাম তোমাকে যে আমি এই কাজটা খুব সুন্দর হয়ে করব, এবং আমি কিন্তু একজন ফুল টাইম ফ্রিল্যান্সার, যেহেতু আমি ফুল টাইম ফ্রিল্যান্সার সেহেতু আমি তোমার কাছে খুব সুন্দর ভাবে করে দিতে পারবো, তুমি শিওর থাকো। সো তুমি আমার কাছ থেকে একটা ভালো সার্ভিসও পাবে, একটা সাপোর্টও পাবে। আমি এখন কি আছি, অনলাইনে আছি, সো তুমি আমাকে চাইলে এখন মেসেজ দিতে পারো। ওকে, ক্লায়েন্ট যদি এটা পড়ে তাহলে সে কিন্তু একটা মেসেজ দিবে, রাইট? এবার আসেন এখান থেকে আমরা এগুলো তো আসি, এগুলো তো আমরা না যাই, এখন ডিরেক্ট ক্লায়েন্টের একটা স্যাম্পল দেখে আসি যে ক্লায়েন্ট প্রশ্ন দিয়েছিল এবং ক্লায়েন্টের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। ওকে, একজন ক্লায়েন্টের কোশ্চেন ছিল এরকম, এটা I am looking for one thumbnail editor for 3 different YouTube channels. That would be 3 thumbnail a week. The 3 channels niche is ancient invention, inventors, business motivation, and murder mysteries. To apply, you must provide a sample of your previous work and have a good experience. I need the thumbnails to reach a minimum of 7 to 8% CTR. My budget is between $10 to $20 each, but I am flexible. কি বলছে, ও বলছে সে একজন থাম্বনেল এডিটর খুঁজতেছে। থাম্বনেল কি, ওই যে আমরা ইউটিউবে যেটা দেখি, ইউটিউবের ভিডিওর সামনে যে অংশটা দেখতে পাই সেটা, রাইট? থাম্বনেল এডিটর ওটাকে বল, মানে থাম্বনেল বুঝাচ্ছে। তা ওই থাম্বনেল ডিজাইন করতে পারে এমন কেউ সে চাচ্ছে। ওনার 3টা চ্যানেল আছে, ভিন্ন রকমের 3টা চ্যানেল আছে। যে চ্যানেলটা হচ্ছে কি, ওনার 3টা থাম্বনেল লাগবে সপ্তাহে, সপ্তাহে 3টা চ্যানেল 3টা থাম্বনেল ইউজ করতে হবে। একটা চ্যানেল হচ্ছে এনশিয়েন্ট ইনভেনশনস বা ইনভেন্টর, বিজনেস মোটিভেশন, হচ্ছে মার্ডার মিস্ট্রিজ রিলেটেড। বলছে যে অ্যাপ্লাই করবে তার প্রিভিয়াস ওয়ার্কের স্যাম্পল দিতে হবে এবং কি হতে হবে, তার ভালো একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে। এবং বলছে কি এখানে যে ওই যে থাম্বনেলটা দিবে, এই থাম্বনেলে কিন্তু উনি 7 থেকে 8% সিটিআর চায়। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রো রেট। একটা ইমেজের
সিটিআরটা হচ্ছে ওই ইমেজের ক্লিক থ্রু রেট, অর্থাৎ ইমেজটা এত সুন্দর মানুষ ক্লিক করতে বাধ্য হয়, তো তার সিটিআর বেশি। তাহলে উনি বলতেছে আমার অনেক দরকার নেই, আমার 7 থেকে 8% হলেই হবে। তার বাজেট হচ্ছে $10 থেকে $20 মধ্যে প্রত্যেকটা ডিজাইনের জন্য, বাট ভালো লাগলে সে আরো বাড়াবে। এই ছিল তার প্রশ্ন। উত্তর কি? উত্তরে হচ্ছে হাই দেওয়ার পর তার ইউজার আইডি, আমরা ক্লায়েন্টের নাম দেখতে পাই না সাধারণত, তো তার ইউজার আইডি বলা হলো ইট সিমস টু গ্রেট টু ওয়ার্ক ফর দিস ইউটিউব থাম্বনেইল। অর্থাৎ আমি যদি ইউটিউব এই চ্যানেলটাতে কাজ করতে পারি আমার কাছে খুব ভালো লাগবে, বা আমার যদি ভালো লাগে কাজ করবে। উড আই গেট দিস চান্স, আমি কি চান্সটা পেতে পারি বা সুযোগটা পেতে পারি? আই ক্যান, আমি তো একটা কোশ্চেন করেছি, রাইট? I can create as you want and I will do SEO for your increased CTR. তারপর কি বলা হচ্ছে? বলা হচ্ছে এখানে যে আমি এটা ক্রিয়েট করতে পারবো যেভাবে তুমি চাও, এবং আমি তোমার এটাকে এসইও করে দিতে পারবো, যার মাধ্যমে কি হবে তোমার চ্যানেলের সিটিআর বেড়ে যাবে অনেক। Would I get your YouTube channel? আমি কি তোমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারি বা পেতে পারি? থ্যাংক ইউ, শেষ। এখানে প্রাইসের কথা বলা নাই, আমার আমার ঢাকা পিটানো হয় নাই, মানে এখানে অতিরিক্ত কোনো কথা বলা দরকার নেই, ডিরেক্ট পয়েন্টে যাওয়া। পয়েন্টে গেলে ওই ধরনের ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের এই ধরনের বিষয়গুলো পছন্দ করে বেশি, যে আপনি সাবজেক্টিভ ওয়েতে কথা বলতেছেন। ওকে, আবার নিচে একটা কি আছে দেখেন, নিড এ গ্রাফিক ডিজাইনার ফর মাই পোস্ট অন দ্য ইনস্টাগ্রাম পেজ মান্থলি বেসিস, প্রফেশনাল ক্রিয়েটিভ। তো হ্যালো দেওয়ার পর তার নাম, আই উইল বি ভেরি হ্যাপি ইফ আই কুড ওয়ার্ক অন দিস প্রজেক্ট। দেখেন এই লাইন আর ওই লাইন দুটার অর্থ কিন্তু মিনিং কিন্তু অলমোস্ট একই রকম। ইট সিমস টু গ্রেট টু ওয়ার্ক ফর দিস ইউটিউব থাম্বনেইল, I would be very happy if I could work on this project. Almost similar but different আছে কিন্তু। So can I view your Instagram profile? আমি তোমার Instagram প্রোফাইলটা দেখতে পারি? I have long working experience in design and marketing. আমার দীর্ঘ সময় কি আছে, আমার ডিজাইনের একটা এক্সপেরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এবং মার্কেটিং এরও আছে। দেখেন মার্কেটিং এর কথাটা এক্সট্রা কিন্তু বলা হয়েছে, কারণ কি সে যদি ডিজাইনার হয়ে থাকে সে অ্যাটলিস্ট বুঝবে একজন মার্কেটিং এক্সপার্ট ডিজাইন পারলে মার্কেটিং এর মতে, মানে মার্কেটিং এর জন্য কোন প্রোডাক্ট বা সার্ভিসের ডিজাইনটা কেমন হওয়া উচিত সেটা কিন্তু একজন মার্কেটিং এক্সপার্ট বুঝবে। ডিজাইনে তো ডিজাইন বানায় শেষ, কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি মেকার যে আছে সে তো জানে যে তার মার্কেটিংটা কি পরিমাণে কিভাবে করবে। ওকে, লাস্টে কি বলেছে? ওয়েটিং ফর ইউর মেসেজ, থ্যাংক ইউ, শেষ। এখন দেখেন এখানে একটা মেসেজের স্যাম্পল আছে, ওই যে মেসেজ, এই যে উত্তর, এই মেসেজ ওইটাই কিন্তু এখানে দেওয়া আছে। এটার পরে কিন্তু ওই কাস্টমার মেসেজের জন্য উত্তর দেওয়ার জন্য আমার কাছে আসছে। কি বলছে দেখেন, হ্যালো, just read your buyer request. I have already designed a format and just want you to put the book image and mention price over there. কি বলছে যে ও আমার একটা বায়ার রিকোয়েস্টটা পড়ছে এবং সে একটা ডিজাইনের ফরম্যাট রেডিও করা আছে, জাস্ট আমাকে কি করতে হবে, একটা বইয়ের ইমেজ দিতে হবে, প্রাইসটা বসাতে হবে, আর কিচ্ছু না। জাস্ট এ সিম্পল ওয়ার্ক, একটা নর্মাল একটা ওয়ার্ক। It will take around 10 to 20 minutes of yours. It will take around 10 to 15 minutes of yours. তার মানে এটা কত মিনিট? 10 থেকে 15 মিনিট কি নিবে ওর এই কাজটা করতে, এইটুকু সময় নিবে, বেশি নিবে না। I want 10 photos daily. ও সরি 10 পোস্ট, ও 10টা পোস্ট চায়, প্রতিদিন 10টা করে পোস্ট চায়। Once you are easy with format, then it will much easier for you as you will have to just copy and paste the book pic over there. যখন আমি এটা বুঝে যাবো তখন আমাদের খুব সহজ হয়ে যাবে, তখন আমার সময়টা অনেক বেশি লাগবে না, খুবই কম লাগবে, জাস্ট কপি আর পেস্ট করা, আর কোনো কাজ নেই। ওকে, 110 পোস্ট ডেইলি ফর 30 days, সে 30 দিনে 10টা করে পোস্ট করাতে যাচ্ছে ডেইলি 30 দিনের জন্য। ইফ আই লাইক ইউর ওয়ার্ক আই ক্যান পে ইউ এক্সট্রা, সে যদি পছন্দ করে সে এক্সট্রা পেমেন্ট করতে চায় বা করবে। And if your creativity gives us more fame, then we will hire you for 6 months or maybe more than that. যদি আপনার ডিজাইনগুলো, আপনার সুন্দর ডিজাইনগুলো যদি ওদের কি মানে কোনো ফেম আসে, ওদের যদি মানুষ চিনতে পারে, মানুষ যদি এঙ্গেজমেন্ট বাড়তে থাকে, তাহলে সে কি করবে, আপনাকে পার্মানেন্টলি নেওয়ার চিন্তা ভাবনা তার আছে। ইনিশিয়ালি তার বাজেট হচ্ছে 30 ফর 30 days, 30 দিনের জন্য $30 বাজেট। এখন আপনি বলতে পারেন স্যার বাজেট তো অনেক কম, কাজ তো অনেক বেশি। হ্যাঁ, কাজটা প্রথম দিকে একটু বেশি, পরের দিকে কোনো কাজ নেই, 5 মিনিট সময় লাগে সর্বোচ্চ। জাস্ট হচ্ছে গিয়ে ঘড়িতে মানে পোস্ট করা, একদম সময়টা কি তখন কম লাগবে ডিজাইনটা করতে পারবে। মাস্ট বি এফিশিয়েন্ট অ্যান্ড বি অন টাইম, এটা এফিশিয়েন্ট হতে হবে এবং অন টাইমে দিতে পারতে হবে। ইউ লেট মি নো ইফ ইউ আর ইন্টারেস্টেড,
I will share my account link so you can open and overview it. তার মানে ওই প্রশ্নের ধরনের কারণেই এই কাস্টমার মেসেজ দিয়েছে। প্রশ্নের প্যাটার্ন যদি এরকম না হতো হয়তো সে মেসেজ দিত না। এখন আপনি ওকে কথা বলায়া এই অ্যামাউন্টটা বাড়াতেও পারবেন। 30 দিনে সে $30 দিতে চাইছে, 30 দিনে আপনি ওর কাছ থেকে $100 নিতে পারবেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বায়ারের অফার। তার মানে আমরা যদি বায়ারের অফার ভালো মতো না পাঠাই, আমাদের মেসেজটা কল্পনাও করা উচিত না যে আমাদের বায়ার কেন মেসেজ দেয়। আগে মেসেজ আসে, তারপর অর্ডার আসে। অর্ডার ছাড়া মেসেজ কেমন? অর্ডার আসতে হলে তো মেসেজটা আসতে হবে, রাইট? তাহলে বায়ারের অর্ডার আপনি কেন পাচ্ছেন না? কারণ বায়ারের সাথে কমিউনিকেট করতে পারতেছেন না। বায়ারের সাথে কমিউনিকেট করতে পারেন না বিধায় বায়ার আপনার সাথে কথা বলে চলে যায়। আবার বলতে পারেন স্যার বায়ার তো আমাকে কথাই বলেনি, একবার আসছে হাই দিছে চলে গেছে। কেন? কারণ হাই দেওয়ার পরে আপনি রেসপন্স করছেন 15-20 মিনিট পর, ওর সময় নাই, ও আরেকটা চলে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে অনলাইনে আছেন অফলাইনে আছেন দেখা যায়, এগুলো হচ্ছে একদম নর্মাল কারণ। যে এগুলোর কারণে হচ্ছে আমরা আমাদের এগুলোর কারণে কি হয়, আমাদের এই অর্ডার আসার চান্সেস গুলো কমে যায়। যে আমার গিগে সব কিছু রেডি আছে কিন্তু আমি অর্ডার পাই না, কারণ একটাই যে আপনি গিগটাকে সুন্দরভাবে করলেও আপনার বায়ার যে অফার থাকে বায়ার সাথে কমিউনিকেশন যেটা বলি আমরা, এটা পারফেক্ট ভাবে করেন না। আর 2, আপনি অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকেন না। এটা কে বলে? এটা গ্রাফ বলবে। আপনি যে অ্যাক্টিভ আছেন কি নাই, এটা হচ্ছে গিগের যে গ্রাফ থাকে সেই গ্রাফে বলবে। ওকে, তো আজকে আর সামনের দিকে আগাচ্ছি না, আজকে আমরা এই পর্যন্তই থাকবো। আমরা এরপরে হচ্ছে আমাদের যে সকল টপিক গুলো থাকবে, প্রতি উইকই তো আমাদের ক্লাস থাকে। ফাইবার মার্কেট প্লেস নিয়ে একটা না মানে 2টা ক্লাস হয়েছে, শুভ ভাই ক্লাস করিয়েছেন। সো এই জন্য আমি আর ওই বিষয়ে যাব না, যে বিষয়টা উনি বলেছেন সেই বিষয়ে রিপিট করার কিছু নাই। যে বিষয়গুলো আমার মনে হচ্ছিল হয়তো এই বিষয়গুলো হয়তো গ্যাপ আছে বা গ্যাপ করেছে মনে হওয়া থেকে বলতেছে, আমি জানি না যে আসলে এগুলো উনি দেখিয়েছেন কিনা। যদি দেখায় থাকে তো রিপিট হইলো, ভালো হইলো। আর আপনার জন্য যে আপনি ওই দিন ক্লাস করতে না পারলে আজকে বিষয়টা থেকে বুঝে গেছেন। যদি ওটা না হয়ে থাকে তাহলে আপনি নতুন করে শিখে নিন। ওকে, সো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু সিরিয়াস হই, আশা করি আমাদের মার্কেট প্লেস থেকে খুব দ্রুতই আমাদের কি আসবে, আমাদের অর্ডার গুলো আসবে। ওকে, সো এবার আসেন প্রশ্ন উত্তরের পালা। আমরা আসলে কাউকে আনমিউট করব না, কারণ আনমিউট করলে সবাইকে আনমিউট করতে হবে। আবার আনমিউট করতে না পারলে আপনারা আবার মনে কষ্ট দিবেন। দ্যাটস ওয়াই হচ্ছে আমি কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে থাকবো। যারা হচ্ছে প্রশ্ন করেছেন চ্যাট বক্সে তাদের অ্যান্সার গুলো আমি দিচ্ছি। সাউন্ড প্রবলেম ছিল, স্ক্রিন দেখা যায় না। স্যার আমি বাইরে আছি, একটু বিজি। এই ক্লাসটা কি আমরা ভিডিও রেকর্ড পাবো? হ্যাঁ, ভিডিও রেকর্ডটা হচ্ছে আমি দিয়ে দিব আপনাদের সাপোর্ট গ্রুপে, ভিডিওটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার আমি তো ভিডিওতে দেখতে পাচ্ছি না। স্যার আমার গিগের ইমপ্রেশন কোথায় চেক করব? গিগের ইমপ্রেশন কোথায় চেক করে ভাইয়া? গিগের ইমপ্রেশন চেক করার জন্য একটা ইউআরএল যাবেন, অর্থাৎ মোবাইল দিয়ে যদি চেক করতে চাই আমরা কেউ, তাহলে মোবাইলটাকে ক্রোম ব্রাউজার ইউজ করে আপনাকে লিখতে হবে www.fiverr.com। আমি চ্যাট বক্সে একটু লিখে দিচ্ছি, দাঁড়ান। লিখবেন হচ্ছে www.fiverr.com/users users স্ল্যাশ আপনার ইউজার নেম, মানে আপনার ইউজার আইডি যেটা আছে সেটা, ইউজার আইডি স্ল্যাশ দিয়ে ম্যানেজ আন্ডারস্কোর গিগস GIGS। ওকে, দেখেন আমি একটা অ্যাড্রেস লিখে দিয়েছি। যারা মোবাইলে ক্রোম ব্রাউজার ইউজ করেন, ক্রোম ব্রাউজার এই অ্যাড্রেসটা লিখলে আপনার গিগের ইমপ্রেশন দেখতে পারবেন, আপনার গিগের গ্রাফ দেখতে পারবেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আছে কিনা সবই দেখা যাবে। ওকে, fiverr.com/users/user আইডি। ইউজার আইডি কিন্তু আপনি এখানে ইউজার আইডি লিখে ফেলেন না, আপনার প্রোফাইলে একটা ইউজার আইডি আছে না, ওই ইউজার আইডিটা এখানে লিখতে হবে। ওকে, তারপরে হচ্ছে লিখবেন ম্যানেজ আন্ডারস্কোর গিগস। এটা ঠিক মতো লিখলে আপনি ওখানে ইমপ্রেশন থেকে শুরু করে যে সকল তথ্য দেওয়া আছে এগুলো দেখতে পাবেন, এবং আপনি কতক্ষণ অ্যাক্টিভ থাকেন সেগুলো দেখা যাবে। ওকে, তারপরে হচ্ছে আর কই 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 এটা বললাম। স্যার যদি বলতেন আমি কেন ভিডিও দেখতে পারতেছি না? আপনার নেট ইস্যু ছিল হয়তোবা, এই জন্য ভিডিও দেখতে পারতেছিলেন না। স্ক্রিন শেয়ার অফ, স্ক্রিন শেয়ার নাই। স্ক্রিন শেয়ার তো তখন ছিল, স্ক্রিন শেয়ার তো অফ ছিল না।
স্যার এই মাত্র আমরা দুইটা বায়ার রিকোয়েস্ট আসছে, এটা নিয়ে যদি কথা বলা যায় একটু বলবেন। বায়ার রিকোয়েস্ট গুলো কিন্তু থাকে না ভাইয়া, যখন বায়ার অফার গুলো আসে তখন সেই অফার গুলো পাঠাতে হয়। কতক্ষণের মধ্যে পাঠাতে হয় এটা আনসার্টেন। অর্থাৎ কোন কোন বায়ারের অফার সেটা হতে পারে যে আপনার 4 মিনিট 5 মিনিট পর্যন্ত রয়েছে, কোন কোন বায়ার অফার 2 মিনিটও থাকতে পারে, কোন কোন বায়ারের অফার 2 ঘন্টাও থাকতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে ওই বায়ার যখন সে অফার গুলো একসেপ্ট করে তার সময়কালটা কেমন, তার উপর ডিপেন্ড করে। এই জন্য আমাদের বায়ার অফারটা পাইলে দ্রুত আমাদের পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে আছে। জি স্যার। অটো রিফ্রেশার প্লাস করলে কি কোনো প্রবলেম হবে ফাইবারে? আপনি অটো রিফ্রেশার ইউজ করলে, যে বললাম 2-3টা ব্রাউজার ইউজ করতে হবে, একই ব্রাউজার মানে ট্যাব ইউজ করতে হবে, ব্রাউজার না অ্যাকচুয়ালি ট্যাব। আমরা 3টা ট্যাব ইউজ করব, 3টা ট্যাবে ফাইবারেরই 3টা ট্যাব ইউজ করবো, অন্য ট্যাব না। ফাইবার 3টা ট্যাব ইউজ করে 3টাতে 3 রকম সময় দিই। 3 রকম সময় দিলে এটা ঘুরে ফিরে এটা ইউনিক হয়ে যাবে, এটা ম্যাচ করবে না কখন। স্যার আমার এটা 2বার আসছিল। ওকে, আমি 10টা অনলাইনে আসছি, একটু রিকোয়েস্ট পাই নাই। আমি কি 10 অনলাইনে আসি, একটা রিকোয়েস্ট পাই নাই। বায়ার স্যার বায়ার রিকোয়েস্ট তো আসে না। বায়ার রিকোয়েস্ট ভাইয়া যারা বলতেছেন বায়ার রিকোয়েস্ট আসে না, বায়ার রিকোয়েস্ট আসলে আসে না। কেন আসে না জানেন? কারণ আপনি আপনার সময় মতো দেখেন। আমি আমার ক্লাসে বলি একটা কথা, মানে ধরেন একটা কথা বলি, আপনি এখন মনে হয় ফ্রি, ঢুকলেন, বায়ার অফার নেই। আপনি ঘুমের থেকে উঠলেন, মনে চলে একটু ফাইভে ঢুকি তো দেখি তো কি আছে, ঢুকছেন, বায়ার অফার নাই। আপনি দুপুরবেলা ঘুমাইতে যাবেন একটু খাওয়ার পরে, চিন্তা করছেন একটু শুভই তো একটু দেখি তো বায়ার অফার আছে কিনা, বায়ার অফার নাই। আপনি একটু বাইরে বিকেলে হাঁটতে যাবেন, চিন্তা করেন ঠিক আছে একটু বায়ার অফার আসছে কিনা একটু দেখি তো, একটু হাঁটতে যাই, গেছেন হাঁটতে, বায়ার অফার নাই। তার মানে আপনি আপনার সময় মতো গেছেন, এই জন্যই বায়ার অফার নাই। বায়ার অফার কখনোই আপনার সময় আসবে না, বায়ার অফার আসে ফাইবারের সময়। অর্থাৎ প্রত্যেকটা বায়ার অফার ফাইবার এটাকে কি করে রাখে, পজ করে রাখে। ফাইবার দিনের 24 ঘন্টার ভিতরে কিছু নির্দিষ্ট সময়ে এই অফার গুলোকে রিলিজ করে। দিনের 24 ঘন্টার মধ্যে কিছু সময় কি করে, অফার গুলোকে রিলিজ করে। সো আমি ক্লাসের মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আপনি গিগ পাবলিশ যখন করবেন, আপনি গিগ পাবলিশ করার পর 10 থেকে 15 দিন, 10 থেকে 15 দিন আপনি তো ঘুমাবেন তাই না? কত ঘন্টা ঘুমাবেন? 6 ঘন্টা ঘুমাবেন। 6 ঘন্টাকে বাদ দিয়ে বাকি হচ্ছে 18 ঘন্টার মতন, অর্থাৎ 15 থেকে 18 ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং 5 মিনিট পর পর আপনার বায়ার রিকোয়েস্টের জায়গাটা দেখতে হবে। এই কাজটা করতে হবে প্রথম 10 থেকে 15 দিন। এই 10-15 দিন কাজটা করার পর আপনি বুঝেই যাবেন যে অ্যাকচুয়ালি বায়ার অফার কোন সময় আসে। তখন আপনি ওই সময় ঢুকলে আপনি ওই সময় বায়ার অফার 100% পাবেন, তাহলে জীবনে পাবেন না। ওকে, তারপর হচ্ছে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হলে কি করব? আচ্ছা, এখন ফাইবারের যে রিসেন্ট আপডেট, সেই আপডেট অনুসারে হচ্ছে সেলার অ্যাকাউন্ট নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। এখন পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি। কনফার্মেশন আসলে সেই কনফার্মেশন গুলো আপনাদেরকে দেওয়া হবে। ফাইবারের নতুন নিয়ম আপডেট হবে এরকম যে আগে আমরা যেমন সেলার প্রোফাইলটা কি করেছি, আমরা 100% না করলে 8% করলে হয়ে গেছে। একটা প্রোফাইল ক্রিয়েট করেছি, তবে গিগ পাবলিশ করেছি, রাইট? এখন হচ্ছে সেলার প্রোফাইলের কিছু রিকোয়ারমেন্ট থাকবে, ওটাকে অ্যাপ্রুভ করাতে হবে, দেন গিগ পাবলিশ করতে পারবেন। নাহলে গিগ পাবলিশ করলে সেটা গায়েব হয়ে যাবে। আপনি গিগ পাবলিশ করলে ওটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এইটার সলিউশনটা একটু সময় লাগবে, কারণ ফাইবার এখনো লাস্ট আপডেটে ছাড়েনি, এখন একটা টেকনিক্যাল পর্যায়ে আছে। স্যার ক্লাসের ভিডিও কোথায় পাবো? ক্লাসের ভিডিও সাপোর্ট দিতে পাবেন। ফোন দিয়ে কিভাবে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকা যাবে? ফোন দিয়ে আপনাকে নিজেকে রিফ্রেশ করা লাগবে, কিচ্ছু করার নেই। ফোনে হচ্ছে 7 মিনিট 8 মিনিট পর পর ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। বেশিরভাগ অ্যাপসই কিন্তু কি হয়, ইনঅ্যাক্টিভ থেকে যায়। তো মোবাইলের চার্জটাকে রিডিউস করার জন্য, রাইট? তাহলে আপনার এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আমি বাই রিকোয়েস্ট থেকে আইডিয়া নিয়ে রিকোয়েস্ট পাঠাই, ভালো কথা, এটা তো বলেছি। বাই রিকোয়েস্টের অ্যান্সার গুলো কি চ্যাট বক্সে দেওয়া যাবে? চ্যাট বক্সে তো দেওয়া যাবে না ভাইয়া, চ্যাট বক্সে কেমনি দিব? ফাইবারের ইউজার দিলাম। টুইটারে এর অর্গানিক মার্কেটিং করলে ক্যাটাগরি কি হবে? টুইটারের অর্গানিক মার্কেটিং করলে ক্যাটাগরি কি হবে? আমাদের সোশ্যাল মিডিয়াতে অর্গানিক মার্কেটিং করলে সেখানে লেখাই থাকবে। এই জন্যই বলা হয় যে আমরা টুইটারে অর্গানিক মার্কেটিং করলে আপনি গিগ রিসার্চ করবেন যে টুইটার রিলেটেড গিগ কারা কারা দিচ্ছে, কাদের ক্যাটাগরি কি দিয়েছে, তাহলে ওই ক্যাটাগরি হবে। কোন গিগের কোন সার্ভিসের ক্যাটাগরি কি হবে এটা বুঝতে হলে আপনি যেটা সার্ভিস দিতে চাচ্ছেন ওই সার্ভিস যারা দিয়েছে তাদের প্রোফাইল গুলোতে ঢুকবেন, গিগে ঢুকবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওরা কি দিয়েছে, আপনার কি দেওয়া উচিত।
ওকে, একজন লিখেছেন ভাইয়া মোবাইল দিয়ে আমি যদি ফাইবার অ্যাপে ঢুকি তারপর আমি বের হয়ে গেলে কি অনলাইন অ্যাভেলেবেল দেখায়? না, আপনি অ্যাপ থেকে বের হয়ে গেলে বা অ্যাপটাকে মিনিমাইজ করলে আর এটা অনলাইন দেখাবে না। আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপটা থাকতে হবে, অ্যাক্টিভ পেজে অ্যাপটা থাকতে হবে, তাহলেই শুধুমাত্র এটা কি দেখাবে, এটা দেখাবে না। বাই রিকোয়েস্ট আসছে, কই গেল? আচ্ছা, মোবাইলে বাই রিকোয়েস্ট দেখা যায়? মোবাইলে বাই রিকোয়েস্ট আগে দেখা যেত, এখন মোবাইলে ঝামেলা করে, অ্যাপসে ঝামেলা করে। বাই রিকোয়েস্ট দেখতে হলে আরেকটা এক্সটেনশন দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এটা ক্রোম ব্রাউজার দিয়ে এটা দিয়ে ট্রাই করে দেখবেন। ফাইবার, আগেরটা কই গেল? আগেরটা দিচ্ছি। আপনাদের সার্চ দিতে হবে হচ্ছে এটা লিখে, তাহলে আসবে। ইউজার আইডি, ওকে, fiber.com/user/user ID, ইউজার মানে আইডি মানে আপনার ইউজার আইডি, স্ল্যাশ হচ্ছে রিকোয়েস্ট। ওকে, যাদের মোবাইলের অ্যাপসে বায়ার অফার দেখতে পান না বা আসে না, তাদের হচ্ছে মোবাইলের ক্রোম ব্রাউজার দিয়ে, ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে আমি যে অ্যাড্রেসটা লিখেছি এই অ্যাড্রেসটা দিয়ে সার্চ দিবেন, তাহলে 100% চলে আসবে এবং ওখান থেকে আপনি বায়ার অফার পাঠাতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তারপরে হচ্ছে নো স্যার কি? শুভ স্যারের টাইম মানে দেখি, বুঝি নাই কথাটা আসলে। এটা সেট করে কেমনে অটো ব্রাউজার দেখাইলে ভালো হতো? আচ্ছা, আপনারা অটো রিফ্রেশার দেখতে যাচ্ছেন, ঠিক আছে, দেখাচ্ছি, স্ক্রিনটা শেয়ার করতেছি আবার। এটা সিম্পল বিষয়, এটা মানে দেখানোর কিছু নাই, তারপরে আমি দেখানোর ট্রাই করি আপনাদেরকে। গুগলে গিয়ে যাবেন, গুগলে গিয়ে লিখবেন হচ্ছে অটো রিফ্রেশার ক্রোম এক্সটেনশন। ওকে, অনেক টাইপের অটো রিফ্রেশার আছে, অভাব নাই। ওকে, আপনি এটা ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি এটাকে ইউজ করলাম, এক্সটেনশন অ্যাড করলাম, ওই যে অ্যাড হয়ে গেছে। এটাকে এখন পিন করে দিব, জাস্ট পিন করে দিলাম। ওকে, এখন কাজ কি? ধরেন এটা হচ্ছে আমার ফাইবারের 1 2 3টা, একটা হচ্ছে বায়ার অফার, একটা হচ্ছে গিগ, একটা হচ্ছে আমার প্রোফাইল। ধরেন তিনটা তিন রকম। আমি এখানে আসার পর অটো রিফ্রেশে গিয়ে এটা সেকেন্ডের ঘর, 10 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে কত মিনিট? 1 মিনিট, তাহলে 120 সেকেন্ডে 2 মিনিট, তাহলে আমি বলছি 6 সেকেন্ড পর, 5 বা 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড যদি হয় তাহলে 6 সাথে কত হবে? 42। 60 সেকেন্ড যদি 1 মিনিট হয় তাহলে আমার 7 মিনিট পর 6 7 42, তাহলে 420 দিব এখানে, 420 স্টার্ট। এরপরে এটা এটা দিব তার থেকে আর একটু বেশি, ধরেন এটা দিলাম 580, উল্টা পাল্টা দেন সমস্যা নেই। এবারে এটা দিব আর একটু মাঝামাঝি, এটা দিব হচ্ছে 720। এই যে টাইমটা দিয়েছে তার মানে কি এইটা হবে, তারপরে এইটা হবে, তারপরে এটা হবে, এবং এটা যখন আবার পুনরায় হবে তখন কার সাথে এটা মিলবে না এবং আপনারটা অ্যাক্টিভ দেখাবে। এইভাবে হচ্ছে অটো রিফ্রেশটাকে ইউজ করতে হয়, তাহলে আর কোনো প্রবলেম হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, এরপরে কি ফাইবার রিফ্রেশ অ্যাপ কি অ্যাকাউন্ট লগ আউট করে ইনস্টল করতে হবে? রিফ্রেশার অ্যাপ না, সমস্যা নেই। ব্রাউজার এক্সটেনশন অ্যাড করা যাচ্ছে না, আপনার ব্রাউজার আপডেট দিতে হবে, আপডেট আপডেট না হলে ব্রাউজার এক্সটেনশন অ্যাড করা যাবে না। এটা কি যতবার ঢুকবো ততবার সিলেক্ট করতে হবে? হ্যাঁ, যখন আপনি এক্সটেনশনটা ইউজ করতে যাবেন, যখন আপনি ওখান থেকে বেরো যাবেন তখন কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনি ক্রোম ব্রাউজার মানে আপনি পিসি বন্ধ করে দিচ্ছেন, তাহলে এটা ইনঅ্যাক্টিভ। আপনি যখন আবার পিসি অন করবেন ওই পেজটাকে ওপেন করে আবার অ্যাক্টিভ করতে হবে। ওইটা একবার অ্যাক্টিভ করলে সারাদিন চলবে, যতক্ষণ পর্যন্ত ব্রাউজারটা না কাটবে ততক্ষণ পর্যন্ত চলবে। ওকে, তারপর একজন বলতেছেন স্যার ফাইবার অ্যাকাউন্ট খুলে কেমনে, এটা যদি দেখাইতেন। আপনাদের ফাইবার ক্লাস আসবে ভাইয়া, ফাইবার ক্লাস আসার আগে যদি ফাইবার অ্যাকাউন্ট খুলেন তাহলে কেমনে হবে? ওকে, ওকে, আমাদের কোশ্চেন শেষ আলহামদুলিল্লাহ, আর কোনো কোশ্চেন নিব না, অলরেডি প্রশ্ন নেওয়া হয়ে গেছে। আর দুইজন হাত তুলেছেন, হাত তুলে আছেন অনেকক্ষণ ধরে, এই দুইজনেরটাই নিব, আর কারো কোনো
রেসপন্স দিতে চাচ্ছিলাম না। এনাম হক, কিছু বলবেন ভাইয়া? জি এনাম, সাউন্ড নাই তো ভাইয়া কোনো? আপনাকে তো আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। নো সাউন্ড। আপনার ডিভাইস আনমিউট করেন। না ভাইয়া কোনো সাউন্ড নাই। কেউ শুনতে পাচ্ছেন এনাম হকের কথা? কোনো সাউন্ড নাই ভাইয়া। আপনি কবিতা পড়েন, রচনা পড়েন, যাই পড়েন, কেউ কিছু শুনে না। আজকে আপনার কথা বলা হবে না, আজকে শুক্রবার দিন, আজকে বন্ধ, সরকারি বন্ধ, আপনার কথাও বন্ধ হয়ে গেছে। আমারও সাউন্ড বন্ধ, দেখছেন না লাইভ ক্লাসে কি অবস্থা? লাইভ ক্লাসে আমার সাউন্ড বন্ধ হয়ে গেছে। ওকে, আজকে মনে হয় বিশ্ব শব্দ দূষণ রোধ করার আজকে মনে হয় দিবস। কোনো শব্দ হবে না, আওয়াজ হবে না। ওকে, কিছু লিখার থাকলে লিখতে হবে, যেহেতু কোনো সাউন্ড নাই, কিছু করার নাই। হুম। হোস্ট নট অ্যালাউইং। আচ্ছা, সবাইকে তো আমি পারমিশন দেই নাই, আমি ওনাকে পারমিশন দিয়েছিলাম, এনাম হককে পারমিশন দিয়েছিলাম আনমিউট করে, উনি আনমিউট করেছেন, বাট ওনার ওখান থেকে কোনো আওয়াজ আসতেছিল না। আরেকবার দেখেন, লাস্ট ট্রাই করেন। কোনো সাউন্ড আসে না ভাইয়া, আপনার কোনো ডিভাইসে অথবা প্রবলেম আছে? আচ্ছা, বাকিদের আসে কিনা আমি একটু বাকিদের সবাইকে তো পার্মানেন্ট থেকে একটু আনমিউট করি। ওই যে স্যার সবার সাউন্ড আসে, কিন্তু এনামের সাউন্ড আসে না। এনাম ভাই ওখানে সমস্যা আছে তাহলে। আসে স্যার। এনাম থাক ভাইয়া, আজকে আর কথা বলা লাগবে না, আপনি আমার এই গ্রুপে গিয়ে কথা বললেন বা আমাকে মেসেজ পাঠাইয়েন। আপনার আজকে কথা বলার দরকার নাই, আমি আজকে লাইভে কথা বলতে পারি নাই, আপনি আজকে এখানে কথা বলতে পারতেছেন না। ওকে, সমান সমান হয়ে গেছে, কাটাকাটি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগলো। আমার কিছু নতুন মুখ এবং পুরান মুখ, অর্থাৎ আমার স্টুডেন্ট যারা, তারা তো পুরান মুখ, যারা আছে আমার স্টুডেন্ট না, তারা হচ্ছে নতুন মুখ। ভালো লাগলো। আরো ভালো লাগতো যদি এরকম আমরা মানে লাইভে না এসে যদি এভাবে মানে ক্লাস করতে পারতাম, হয়তো ভালো লাগতো। এখন লাইভে যেতে হয়তো অনেক পার্টিসিপেন্ট থাকে, হচ্ছে হচ্ছে আমাদের লাইভে যেতে হয়। কিন্তু লাইভের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ওই টেকনিক্যাল ইস্যুস থাকলে, যেমন জুম হয় কি, ইন্টারনেট কানেকশন খারাপ থাকলেও এটা কন্টিনিউ ক্যারি করতে পারে। লাইভটা হয় কি, যদি একটু জুমের মানে কি বলে ইন্টারনেট কানেকশন স্লো হয়, লাইভ টপ করে কেটে যায়। সো ইনশাল্লাহ আমরা দেখি, আমি চেষ্টায় আছি, যদি এমন হয় আমি লাইভে না গিয়ে হতে পারে, এমনও হতে পারে যে আমি আসলে জুমটা কি প্রেফার করি, জুমটা দিয়ে আমি হয়তোবা বেশি জনের লিঙ্ক নিয়ে যে কজন পার্টিসিপেন্ট থাকবে সেই কজন একটা ডিসিপ্লিনের মধ্যে এসে আমরা কন্টিনিউ করবো। হয়তো সেখানে সবার প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, কারণ লাইভে কি হয়, আমরা তো সবার প্রশ্ন উত্তর দেই না। আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ক্লাস করবো, এই নির্দিষ্ট টাইমের মধ্যে হচ্ছে আমরা যে কজন প্রশ্ন করবে আমরা ওই কজনের প্রশ্ন উত্তরটাই দিব। এতে মন খারাপ করা যাবে না। হ্যাঁ, যে যে প্রশ্ন করেছেন সিরিয়াল অনুযায়ী প্রশ্ন উত্তর দিব, মন খারাপ করলে কিচ্ছু করার নেই। কারণ আপনার মন ভালো আপনিই করেন, আর থেকে করতে পারবে না, তাই না? আপনার ভালো আপনার খারাপ আপনিই করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকি, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আবার যখন আমাদের আমার ক্লাস আসবে, নেক্সট ক্লাস হচ্ছে শুভ স্যারের ক্লাস আছে, সো এটা কন্টিনিউ করবেন। আমার ক্লাস যেদিন থাকবে সেদিন তো থাকবো ইনশাল্লাহ, যদি টেকনিক্যাল কোনো ইস্যুস থাকে ইনশাল্লাহ আবার জমে আসবে। ওকে, সবাই ভালো থাকি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।